পর্বের শুরুতেই দেখা যায় কিছু পথ শিশুদের ওই মেয়েটি খাবার দিচ্ছিল, যে খাবার চুরি করে নিয়ে এসেছিল। তবে সেখানে জিকিং আর হং চলে আসে। জিকিংকে দেখে সমস্ত পথ শিশুরা ভয় পেয়ে যায়। জিকিং তখন বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি খারাপ কেউ না, আমি তোমাদের ক্ষতি করতে আসিনি। সেখানে একটা বড় ছেলে ছিল যে ছিল খুব অসুস্থ। জিকিং ওই মেয়েটিকে নিজের কাছে ডাকে। মেয়েটি ভয় ভয় জিকিং এর কাছে আসলে জিকিং তখন বলে, ভয় পেও না, তুমি কি এদেরকে দেখাশোনা করো? ওই মেয়েটি তখন বলে, হ্যাঁ। তবে এই সকল শিশুরাই কোনো না কোনো রোগে আক্রান্ত, যেহেতু তাদের রাস্তায় রাস্তায় থাকতে হয় এবং ঠিকভাবে খাবার পায় না, তাই তারা দুর্বল। জিকিং তখন ওই মেয়েটিকে বলে, আমি তোমাদের সাহায্য করব, তুমি অনেক ভালো কাজ করেছো। আর হোয়াংকে বলে, গিয়ে ডাক্তার খুঁজে নিয়ে এসো, যাতে এদেরকে চিকিৎসা করতে হয়, আর সবার জন্য খাবারের ব্যবস্থা করো। এটা শুনে ওই মেয়েটি অনেক খুশি হয়ে যায় এবং জিকিংকে বলে সে জিকিং এর যে কোনো কথায় রাজি আছে, মানে জিকিং তাকে যা করতে বলবে তাই করবে। জিকিং তখন জিজ্ঞাসা করে ওই মেয়েটির নাম কি। তবে ওই মেয়েটি জানায় তার কোনো নাম নেই। জিকিং তখন বলে, তুমি জানো তুমি যে রুটিগুলো চুরি করেছো, সেই রুটিগুলোর দাম আমাকে কত টাকা দিতে হয়েছে? 10 টাকা। তাহলে এখন থেকে আমি তোমাকে টেন বলে ডাকবো। ওই মেয়েটি তখন খুশি হয়ে জিকিংকে গ্রিটিং করে। জিকিং তখন বলে, ওই মেয়েটি ওকে বলে, আমার সাথে প্যালেসে চলো, তুমি এখন থেকে আমার সার্ভেন্ট হবে। টেন তো অনেক বেশি খুশি হয়ে যায়। তবে এখানে ওই সেই ভিখারি দুটো যাদেরকে নানজিও রাজা পাঠিয়েছিল, তারা জিকিংকে ফলো করছিল। তারা বুঝতে পারে জিকিং অনেক দয়ালু। তবে এসব বুঝে তাদের কাজ কি, তাদের জিকিংকে ফলো করতে হবে এবং তাকে জীবিত নানজিতে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এদিকে প্যালেসের ডাক্তার জু এবং লেগেও খোঁজ নিয়ে এসেছিল জিকিং সত্যি আইসল্যান্ডার। তবে ও সত্যি আইসল্যান্ডার কিনা এটা পরীক্ষার জন্য তারা একটি সিল মতো নিয়ে এসেছে। সমস্ত আইসল্যান্ডের সদস্যদের শরীরে এ ধরনের সিল থাকে। বেইউ তখন ওই সিলটার দেখে অবাক হয়ে বলে, এই সিলটা তো আমার ছুরিতেও আছে। জু তখন জিজ্ঞাসা করে এই ছুরিটাকে জিকিং দেখেছে কিনা। বেইউ এর মনে পড়ে যায় যে এই ছুরিটা জিকিং এর প্রতি বিশেষ ঝোঁক রয়েছে। তখন বেইউ আরও বেশি কনফার্ম হয়ে যায় যে জিকিং আইসল্যান্ডার। এদিকে জিকিং টেনকে নিয়ে তার প্যালেসে ফিরে আসে, আর সে হংকে বলে টেনকে ভালো পোশাক দিতে। এরই মধ্যে ফেই এসে জিকিংকে বলে যে ফোর্থ প্রিন্স তার জন্য অপেক্ষা করছে, একসাথে ডিনার করবে বলে। জিকিং তখন বাইরে থেকে বলে, কেন, সে নিজে খেয়ে নিলেই তো পারতো, আমি কি তাকে খাইয়ে দিব? এই কথা শুনে ভিতরে বেবির অনেক রাগ হয়ে যায়। সে এতক্ষণ ধরে জিকিং এর জন্য অপেক্ষা করছিল, অথচ জিকিং এসে এসব কথা বলছে। সে তখন মেডদের বলে, আমার খাওয়া শেষ, খাবারগুলো নিয়ে যাও। জিকিং যেহেতু এত দেরি করে ফিরেছে, নিশ্চয়ই সে বাইরে থেকে খেয়ে এসেছে। জিকিং বলে তার ক্ষুধা লেগেছে, সে কিছু খায়নি। কিন্তু ফোর্ট প্রিন্স কোনো কথা না শুনে খাবারগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। জিকিং তখন বলে, আমার বয়েই গেল, আমি নিজের খাবার নিজেই তৈরি করব। আর সে নিজে নিজে মডার্ন সব কিছু খাবার তৈরি করে, যেগুলো সে মডার্ন যুগে খেত। তবে তার মেয়েডরা এসব খাবার দেখে অনেক নাট ছিটকাচ্ছিল, জিজ্ঞাসা করছিল এগুলো কি আদৌ খাওয়া যাবে। জিকিন তখন বলে, তোমরা আমার সাথে বসে ট্রাই করো। প্রথমে তো সবাই ভয় পাচ্ছিল, তবে জিকিং সবাইকে সাহস দেয় এবং চারজন একসাথে বসে খাবার খেতে থাকে। জিকিং, হং, টেন আর ফেই। আর খাবারটা সবার খুবই ভালো লাগে। আর তারা যখন খাবার খাচ্ছিল আর মজা করছিল, ফোর্থ পেজ দূর থেকে দেখে অনেক খুশি হয়। মানে জিকিংকে হাসি খুশি দেখে তার ভালোই লাগছিল। সে যখন লেগিউকে বলে তার জন্য ওই খাবার তৈরি করে দিতে, লেগিউ তখন জানায় সে খোঁজ নিচ্ছে। পরদিন সকালে ফোর্থ প্রিন্স জেকিংকে নিয়ে আসে রাজার প্যালেসে। এখনো পর্যন্ত তো জেকিং রাজাকে গ্রেটিং করেনি। রাজা তখন তার ইউনিসের সাথে বসে দাবা খেলছিল। জেকিং রাজাকে গ্রেটিং করে রাজা তখন উপরে উপরে জেকিং এর সাথে ভালো ব্যবহার করতে থাকে। এরপর ফোর্থ প্রিন্সকে বলে, যেহেতু তুমি চলে এসেছো, আমার সাথে একদান দাবা খেলো। জেকিং ততক্ষণ ইম্পেরিয়াল গার্ডেনে ঘুরে বেড়াক। জেকিংও খুশি মনে গার্ডেনে ঘোরার জন্য চলে যায়। তবে সে ঘুরতে ঘুরতে একটা জায়গায় চলে আসে যেখানে একজন কিউকিন বাজাচ্ছিল। আর সেকেন্ড প্রিন্স মানে বেইচ্যান সাথে অন্য একটা লোক বসে কিউকিন বাজানো শুনছিল। জিকিং এর কেন যেন মুগ্ধ হয়ে সেই কিউকিন বাজানো শুনতে থাকে। যে কিউকিন বাজাচ্ছিল ওই ছেলেটির নাম ছিল লিগে। লিগে জিকিংকে দেখে অবাক হয়ে যায়, কেননা জিকিংকে দেখে তার নিজের মাস্টারের কথা মনে পড়ছিল। আর তার মাস্টার ছিল জিকিং এর মা। তবে কিউকিন বাজানো শুনতে শুনতে জিকিং যখন আগাতে থাকে, তখন সে সেকেন্ড প্রিন্সের হাতে একটা পাখা দেখতে পায়, যেমনটা চেন যেদিন মারা গিয়েছিল সেদিন সে দেখেছিল, যে চেনকে মেরেছে তার হাতে। তখন জেকিং বুঝতে পারে যায় যে চেনকে মারার পিছনে সেকেন্ড প্রিন্সের হাত ছিল। সে তো ওই পাখার দিকে আগাচ্ছিল, তখনই ফোর্থ প্রিন্স তাকে এসে বলে, তুমি এখানে কি করছো?
লিগে কেউ কিনবার জন্য থামিয়ে দেয়। সেখানে সেকেন্ড প্রিন্সের সাথে যে লোকটা ছিল সেও আরেকজন প্রিন্স, তার নাম ছিল বেইসেন। যা হোক, ফোর্থ প্রিন্স সেখান থেকে জেকিংকে নিয়ে আসার সময় বলে, তুমি বেইসেনের থেকে দূরে থাকো। জেকিং রেগে রেগে বলে, কেন, বেইসেন কি আমাকে খেয়ে ফেলবে, ও কি বাঘ? ফোর্থ প্রিন্স বলে, আমি যেটা বলেছি সেটা করো। তবে জেকিং রেগে সেখান থেকে চলে যায়। আর তার প্যালেসে ফিরে আসতে আসতে চিন্তা করে, তার মানে বেইচান চেনকে মেরে ফেলেছিল। আর সে এটাও ভেবে নেয় যে বেইচানের ওপর সে প্রতিশোধ নেবে, কারণ চেনকে মেরে তো বেইচান তাকেই ফাঁসিয়ে দিয়েছিল। পরবর্তী সিনে দেখা যায় যে কিং ফোর্থ প্রিন্সের প্র্যাকটিস গ্রাউন্ডে এসেছে। এখানে ফোর্থ প্রিন্স তার সেনাবাহিনীকে প্র্যাকটিস করাতো। আর এই সেনাবাহিনী কমান্ডার ছিল সীমাজুন নামে একজন। ফোর্থ প্রিন্স জেকিংকে এখানে আসতে বলেছিল ঘোড়া চড়া শিখাতে এবং মার্শাল আর্ট শিখতে, কেননা জেকিং তো সবাইকে বলতো সে কিছুই জানে না। তবে সীমাজুন জেকিংকে কিছু শেখাতে না করে দেয়, কারণ সে মনে করছিল জেকিং কিছুই পারে না। তাই সে যদি জেকিংকে শেখাতে যায় তাহলে জেকিং সেগুলো ধরতে পারবে না, শুধু শুধু তার সময় নষ্ট হবে। সে একজন সৈন্যকে বলে জেকিংকে মার্শাল আর্ট শেখাতে, তবে জেকিং এগুলোতে পাত্তা দেয় না। হক যদিও একটু চিল্লাচিল্লি করে, তবে সীমাজুন পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। তখন একজন সৈন্যকে সাথে জেকিং চলে যায় ক্যাম্পের ভিতরে। জেকিংকে আলাদা একটা ক্যাম্প দেওয়া হয় থাকার জন্য। তবে জেকিং তো বসে থাকার পাত্রী না, সে রাতের বেলা বের হয়ে পড়ে তার নিজের কাজে। সে যায় সেই সব পথ শিশুদের কাছে যাদেরকে খাবার দেওয়ার জন্য। সবাই তখন খুশি হয়ে খাবার খাচ্ছিল। জেকিং বলে, বলো তো আমি এখানে কেন এসেছি? ওসব শিশুরা বলে, আমাদের খাবার দিতে। জেকিং তখন বলে, না, আমি তোমাদেরকে মার্শাল আর্ট শেখাবো, যাতে করে আমার সাহায্য ছাড়াও তোমরা ভালোভাবে বেঁচে থাকতে পারো। তোমরা কি মার্শাল আর্ট শিখতে চাই? তখন তো সবাই খুশি হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা মার্শাল আর্ট শিখতে চাই। জেকিং তখন পাহাড়ের ওপর একটা জায়গা দেখিয়ে বলে, সবাই মিলে ওই জায়গাতে গিয়ে আবারও ফিরে আসবে, তবে গ্রুপ করে, কেউ কাউকে ফেলে দিয়ে আসতে পারবে না। তখন ওই পথশিশুরা দৌড়ে সেদিকে যেতে থাকে। এদিকে জেকিং তাদের সময়ও বেঁধে দিয়েছিল। সে হানকে বলে কতক্ষণ হলো ওরা গিয়েছে, এবং অভ্যাসবশত নিজের হাতে ঘড়ি দেখতে চায়। তবে ও তো ভুলেই গিয়েছিল যে এই যুগে ঘড়ি নেই। জেকিং এর এমন ব্যবহার দেখে টেন অবাক হচ্ছিল। একটু পরে সমস্ত পথশিশুরা দৌড়ে সেখান থেকে ফিরে আসে। সেখানে বড় ছেলে ছিল, ওই সবাইকে প্রোটেক্ট করে নিয়ে এসেছিল, যেটা দেখে জেকিং এর খুব ভালো লাগে। জেকিং ওই ছেলেটার নাম জিজ্ঞাসা করলে সে জানায় তার কোনো নাম নেই। জেকিং তখন ওই ছেলেটাকে নাম দেয় গোশি। গোশি তার মডার্ন যুগের টিমমেট একজন ছিল। জেকিং তার মডার্ন যুগের টিমের মতো একটা টিম তৈরি করতে চাচ্ছিল। তবে এই বিষয়টা ফোর্থ প্রিন্সের কাছে লিগে জানিয়ে দেয়। ফোর্থ প্রিন্স আবাকে চিন্তা করে যে জেকিং কি করার চেষ্টা করছে, আর লেগেওকে বলে ভালো করে জিকিং এর ওপর নজর রাখতে। এদিকে রাতের বেলা জিকিং যখন ক্যাম্পে এসে ঘুমাচ্ছিল, তখন অন্য যে ভিখারি দুটো যারা সবসময় জেকিংকে ফলো করতো, তারা আসে জেকিংকে অজ্ঞান করে তুলে নিয়ে যাওয়ার জন্য। তবে জেকিং এর ঘরে ধোঁয়া প্রবেশ করতে গিয়ে ওই ছেলেটা নিজেই ধোঁয়া খেয়ে অজ্ঞান হয়ে যায়। তার সাথে থাকা মেয়েটা দ্রুত ওই ছেলেটাকে নিয়ে তুলে নিয়ে চলে যায়। পরদিন সকালে ফোর্থ প্রিন্স তার প্র্যাকটিস গ্রাউন্ডে ফিরে আসে এবং জিকিনকে জিজ্ঞাসা করে, তোমাকে যে আমি ঘোড়া চালানো এবং মার্শাল আর্ট শিখতে বলেছি, তুমি কি শিখেছো? জিকিন তখন বলে দেয় সে সীমাজন তাকে শেখায়নি। সীমাজন তখন দ্রুত ফোর্থ প্রিন্সের কাছে মাপ চেয়ে বলে, আমি ভয় পাচ্ছিলাম, কারণ প্রিন্সেস কনসেপ্ট কিছুই পারে না, যদি তার কোনো আঘাত লেগে যায়। ফোর্থ প্রিন্স তখন বলে, আচ্ছা বিষয় না, আমি তাকে শেখাচ্ছি। এরপর বায়ু জিকিংকে ঘোড়া চালানো শেখানোর জন্য দূরে কোথাও নিয়ে যায়। একটা মাঠের মধ্যে দিয়ে বায়ু এবং জিকিং ঘোড়া চালাচ্ছিল। দুজনে এখানে বেশ এনজয় করে। বায়ু জিকিংকে বলে, তুমি কি জীবনে প্রথম ঘোড়াতে উঠলে? জিকিং জানায়, হ্যাঁ। বায়ু তখন বলে, কিন্তু এমন মনে হচ্ছে যে তুমি ঘোড়া চালাতে এক্সপার্ট। জিকিং তখন হাসতে হাসতে সামনের দিকে এগিয়ে যায় এবং নিজেই রাইড করতে থাকে, যেটা দেখে ফোর্থ প্রিন্স হাসছিল। সন্ধ্যাবেলায় বেউ আর জিকিং যখন ফিরে আসে, বেউ দেখতে পায় লেগিও প্যালেসের সামনে দাঁড়িয়ে আছে। লিগিও বেউকে দেখে দ্রুত এসে বলে, রাজা আপনাকে জরুরি ভিত্তিতে ডেকেছে, কেননা জিলিং রাজের প্রিন্স আসছে। বেই তখন জিকিংকে বলে, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও, আমি দেখে আসছি। আর এরপর ও লেগিউর সাথে চলে যায়। তবে জিকিং তো বসে থাকার মেয়ে না, ও রাতের বেলা বেরিয়ে পড়ে বেইচানের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। বেইচানের প্যালেসে যখন জিকিং যায়, সে তো মাস্ক পরেছিল। বেচান তাকে দেখে তাকে তলোয়ার নিয়ে তাড়া করতে থাকে। আর জিকিংও পালাতে থাকে, কারণ সে চাচ্ছিল বেইচান তার প্যালেস থেকে দূরে চলে আসুক। আর সত্যি সত্যি বেইচান জেকিংকে তাড়া করতে করতে জঙ্গলের মধ্যে চলে আসে। জঙ্গলের মধ্যে আসার পর জেকিং দাঁড়িয়ে বলে, সেদিন রাতে বারে তুমিই ছিলে, তাই না?
তুমি চেনকে মেরেছো। আর এ কথা শুনে বেইচেন বুঝতে পেরে যায় এটা জিকিং। সে তখনই বলে, তুমি আমার প্যালেসে আসার সাহস কিভাবে পেলে? আজ আমি তোমাকে মেরেই ফেলবো। ব্যাস, বেইচেন আর জেকিং এর মধ্যে লেগে যায় একটা ফাইট। তবে বেইচেন তো জেকিং এর সাথে পারে না। জেকিং বেইচেনকে যখন চেপে ধরে, বেইচেন তখন বলে, আমি যদি আহত হই তোমাকে নিয়েই আহত হব। সে জেকিং এর হাঁটুতে চেপে ধরে, কারণ সে তো জানতোই যে জেকিং এর হাঁটুতে আঘাত করেছে। তার মা বিষযুক্ত সুচ জেকিং এর হাঁটুতে ঢুকিয়ে দিয়েছিল। জেকিং প্রচণ্ড ব্যথা পাচ্ছিল। এর মধ্যেই বেইচানের সৈন্যরাও সেখানে চলে আসে। জেকিং তখন বেইচানকে ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জেকিং কোনোভাবে নিজেকে প্যালেসে ফিরে আসে। হং আর টিন দৌড়ে আসে, দেখতে পায় জেকিং এর হাঁটু থেকে রক্ত পড়ছে। তারা দ্রুত জেকিং এর হাঁটুতে ওষুধ লাগিয়ে দিতে থাকে। এদিকে বেইচান ডাক্তারকে দেখে জানায় বেইচান অনেকটাই আহত হয়েছে। যেহেতু বেইচানের লাঞ্চের উপর চাপ পড়েছিল, তাতে কিছুদিন রেস্টে থাকতে হবে। এরপরে আমাদের প্যালেসের অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়। জিলিং রাজ্যের প্রিন্স জিয়ান এসেছিল, তার উদ্দেশ্য এই অনুষ্ঠান। এখানে জিলিং রাজ্যের প্রিন্সেস ফেইয়ানের আসার কথা। জিয়াং এর কাছে খোঁজ আসে যে প্রিন্সেস বাইরে অপেক্ষা করছে। জিয়াং তখন রাজাকে জানায় যে তার বড় বোন বাইরে অপেক্ষা করছে। সে কিছু ঘোড়া নিয়ে জিয়ানের পরে রওনা দিয়েছিল। রাজা তো খুব দ্রুত প্রিন্সেসকে আসার অনুমতি দিয়ে দেয়। প্রিন্সেস ফেইয়ান তখনই হলে প্রবেশ করে। সবাই তো ফেয়ানের দিকে তাকাচ্ছিল। ফেয়ার ছিল সুন্দরীর সাথে মার্শাল আর্ট জানা। জিলিং রাজ্যের সবাই প্রচণ্ড ভালো মার্শাল আর্ট জানতো। তবে ফেয়ান এসে এই ফোর্থ প্রিন্সের দিকে আর চোখে তাকাচ্ছিল। সেখান থেকে বেইউ আর জিকিং একসাথে বসেছিল। এরপর ফেয়ান নিজের জায়গায় গিয়ে বসে। তখন জিয়াং রাজাকে বলে তার বাবা এখানে একটা বিশেষ উদ্দেশ্যে তাকে পাঠিয়েছে। পার- তবে আগে তো চিঠিতে জানানো হয়েছিল বিবাহের চুক্তির কথা। মানে ফোর্থ প্রিন্স আর ফেয়ানের বিয়ের চুক্তি করতে চাচ্ছিল আর কি। রাজা তখন বলে, এটা তো ফোর্থ প্রিন্সের জন্য খুবই ভালো। এই বিয়েতে প্রস্তাবে তার কোনো সমস্যা নেই। ফোর্থ প্রিন্সের কোনো সমস্যা আছে কিনা এটা জিজ্ঞাসা করে। ফোর্থ প্রিন্স তখন বলে, একদমই না। প্রিন্সেস ফেয়ানকে বিয়ে করতে পারলে আমি তো নিজেকে অনেক লাকি মনে করব। কিন্তু এখন তো আমি বিবাহিত। আমি প্রিন্সেস প্রিন্সেস ফেয়ান এত সুন্দরী গুণী, তাকে একজন বিবাহিত প্রিন্সকে বিয়ে করা ঠিক হবে? এটা তো তার উপর অন্যায় করা হবে। পেন্টাগন বলে, কোনো সমস্যা নেই। আপনার তো একজনই ওয়াইফ। আপনি তাকে ডিভোর্স দিয়ে দিন। মানে ডিভোর্স দিয়ে দেওয়ার কথা, অথবা কঙ্কবাইন শ্রেণীতে নামিয়ে দেওয়ার কথা বলে। এবং জিকিংকে জিজ্ঞাসা করে এতে জিকিং এর কোনো সমস্যা আছে কিনা। জিকিং তখন বলে, না না, তার কোনো সমস্যা নেই। যে কিন্তু আর ফোর্থ প্রিন্সকে ভালোবাসতো না। সে ফেয়ানকে বলে ফেয়ান চাইলে এই ফোর্থ প্রিন্সকে বিয়ে করতে পারে। তবে ফোর্থ প্রিন্স জিকিংকে ধাক্কা দিয়ে বলে, যদি ফেয়ান আমাকে বিয়ে করতে হয় তাহলে ওই স্ত্রী তুমি আর কোনোদিনই দেখতে পাবে না। এটা শুনে তো জেকিং ভয় পেয়ে যায়, কারণ তার ফিরে যেতে হলে ওই সিঁড়িটা প্রয়োজন। সে তখন দ্রুত উঠে গিয়ে ফোর্থ প্রিন্সের কাছে গ্রেটিং করে বলে, আমার অন্যায় কি সেটা আমাকে বলুন। আপনি আমাকে ডিভোর্স করতে চাইলে আমার কোনো সমস্যা নেই। তবে রাজা নিজেই নির্দেশপত্র দিয়েছিল আমাকে আপনার ওয়াইফ বানানোর জন্য। আর এখন আপনি হুট করে যদি আমাকে ডিভোর্স করতে চান, তাহলে আমি কি ধরে নিব? আমার কি দোষ? এটা বলে জেকিং নাটক করে কান্না করতে থাকে। ফোর্থ প্রিন্স তখন উঠে এসে বলে, তুমি কষ্ট পেও না। কে বলেছে আমি তোমাকে ডিভোর্স করব? রাজা নিজেই তোমাকে আমার ওয়াইফ বানিয়েছে। আমি কোনোভাবেই তোমাকে ডিভোর্স করব না। তখনই ফেয়ান বলে, আচ্ছা আচ্ছা হয়েছে। তুমি এমনভাবে কান্নাকাটি করছো যেন আমি তোমাকে জোর করছি। আমি তোমাকে বুলিং করছি। মানে দুই হাজব্যান্ড ওয়াইফ নাটক করে এই ঝামেলা ঘাট থেকে নামাতে চাচ্ছিল। তবে ফেয়ান তো সহজে ঘাট থেকে নামবে না। সে বেউকে খুবই পছন্দ করত। এ কারণে সে জেকিংকে বলে, তাহলে চলো আমরা একটা প্রতিযোগিতা করি। প্রতিযোগিতা যে জিতবে সেই ফোর্থ প্রিন্সের ওয়াইফ হবে। আর যে প্রতিযোগিতায় হবে পড়ালেখা এবং মার্শাল আর্ট, মানে দুই বিষয়ের ওপরে। আর ফেউ মনে মনে ভাবতে থাকে জিকিং যেহেতু কঙ্কবাইনের মেয়ে, মানে ওর একটু স্বাস্থ্য একটু লোই ছিল, নিশ্চয়ই ফেনের সাথে পারবে না। ফোর্থ প্রিন্স তখন বলে, কোনো প্রয়োজন নেই। জিকিং অলরেডি আমার ওয়াইফ। তবে রাজা বলে, তুমি কি ভয় পাচ্ছ? যেহেতু প্রিন্স ইচ্ছা পোষণ করেছে, আমাদের উচিত কম্পিটিশনের আয়োজন করা। তাহলেই তো বোঝা যাবে যে কে তোমার যোগ্য। যে কিংয়ের এবারে একটু গায়ে লেগে যায়। সে তখন বলে সে এই কম্পিটিশনে করতে রাজি আছে। এটা শুনে তো রানী আর জিনসি দুজনেই বেশি খুশি হয়ে যায়। তারা ভাবতে থাকে যে কিন্তু কিছুই জানে না, ও কখনোই ফ্যানের সাথে পেরে উঠবে না। তখন ইবেইশন তার কুইন মাস্টার লিগকে ডাকে। লিগে রাজাকে এসে গ্রেটিং করে। লিগে এই শহরে সবচেয়ে বড় কিউকিন বাদক। তাকে ডেমন কিউকিন বাদকও বলা হতো, কারণ সে কিউকিনের মাধ্যমে কাউকে আঘাত করতে পারত, মাইন্ডও কন্ট্রোল করতে পারত। তাকে দেখে তো রাজা খুবই খুশি হয়।
এবং পরের দিন কম্পিটিশনে তাকে থাকার জন্য নিমন্ত্রণ জানায়। এখন সিচুয়েশনটা এমন হয় যে চিকেনকে কম্পিটিশনে রাজি হতেই হবে। আর ফোর্থ প্রিন্স এখানে কিছুই করার থাকে না। রাতের বেলায় চিকেন হাঁটতে বের হলে লেগে তার কাছে এসে বলে, "যেকোনোভাবে আগামীকাল কম্পিটিশনে আপনাকে জিততেই হবে।" ফোর্থ প্রিন্সে ফেয়ানকে বিয়ে করতে চায় না। তার উপর ফোর্থ প্রিন্স বাধ্য। কারণ জিলিংয়ের রাজ্য তিয়াংকির বর্ডারের কিছু এলাকাকে নিজের বিজনেসের আখড়া বানিয়ে নিয়েছে। মানে এলাকাগুলো তো তিয়াংকি হলেও সেগুলো ব্যবহার করত জিলিং রাজ্য। আর তারা এই বিয়ের চুক্তিটা করতে চাচ্ছিল যাতে বর্ডারের ওই এলাকাগুলো পুরোপুরি দখল করে ফেলতে পারে। ফোর্থ প্রিন্স কোনো বাধা না দিতে পারে। এটা শুনে জিকিং অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে ফোর্থ প্রিন্স এতটা ক্যাপাবল, এতটা যোগ্য, তারপরেও কিছু বাধ্যবাধকতা রয়েছে। সে চাইলেই তার বর্ডার রাজ্যগুলো জিয়াং এর থেকে উদ্ধার করতে পারছে না। সেই এলাকাগুলো জিয়াং মানে জিলিং এর প্রিন্স পরিচালনা করত। যে কিন্তু তখন সিদ্ধান্ত নিয়েই নেয় যে কোনোভাবেই তাকে জিততেই হবে। এদিকে আমরা লেগে এবং বেইজানকে কথা বলতে শুনি। বেইজান আসলে লেগেকে নিয়ে এসেছিল আর তারা একসাথে কাজ করতে চাচ্ছিল। লেগে বেইজানকে সাহায্য করে ক্রাউন প্রিন্স হওয়ার জন্য, যাতে করে পরবর্তী রাজা সেই হতে পারে। এ- এত বেইজান অসুস্থ, সে লেগেকে দায়িত্ব দেয় কম্পিটিশনে যেন কোনোভাবেই জিকিং জিততে না পারে। বিশেষ করে বিদ্যার যে কম্পিটিশন হবে সেটা হবে কিউকিন বাজানোর কম্পিটিশন। আর সেটা জাজ অবশ্যই লিগই হবে। লিগে তখন বলে, তুমি চিন্তা করো না, আমি বিষয়টা দেখে নিচ্ছি। তবে রাতের বেলায় বেইউ আর জিকিং এর কাছে আসে এবং ওকে বলে, আমি তোমাকে আবারও জিজ্ঞাসা করছি, তুমি কি সত্যি কম্পিটিশনে যেতে চাও? কম্পিটিশনে যদি হেরে যাও তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ। পেরেন্টকে যদি একবার বিয়ে করে এই প্যালেসে আনতে হয় তাহলে কিন্তু তুমি এখানে টিকতে পারবে না। জিকিং তখন বলে, আমার কনফিডেন্স আছে, আমি লড়তে চাই, আমি এই অবস্থায় পিছু হাঁটবো না। এখন যদি আমি পিছু হাঁটি তাহলে আপনি ছোট হয়ে যাবেন। ফোর্থ প্রিন্স তো জিকিং এর কনফিডেন্স দেখে বেশ ভালোই লাগে। তবে সেও বেশ ভয়ে ছিল। জিকিং তখন বলে, কথা তো শেষ, এবার আপনি যান। ফোর্থ প্রিন্স তখন বলে, এডার প্যালেস তো আমার, আমি যেখানে খুশি থাকতে পারি, আমি আজ রাত এখানেই ঘুমাবো। জিকিং এর তো মাথায় হাত। ফোর্থ প্রিন্স যদি এখানে ঘুমায় তাহলে তো সর্বনাশ। ও তখন কোনোভাবে ফোর্থ প্রিন্সকে বুঝিয়ে তার নিজের প্যালেসে পাঠিয়ে দেয় আর যাওয়ার সময় বলে গুড নাইট। তবে গুড নাইট শুনে ফোর্থ প্রিন্স অবাক হয়ে বলে, গুড নাইট আবার কি? চিকেন তখন বলে, গুড নাইট মানে হচ্ছে শুভরাত্রি, আপনি যাতে ভালোভাবে ঘুমাতে পারেন সেটার জন্য শুভেচ্ছা জানালাম। ফোর্থ প্রিন্স তখন বলে, তুমিও পাগল সকলের মতো কী সব বলো? আর তারপর যাওয়ার সময় সেও নিজেই জেকিংকে বলে গুড নাইট। জেকিংয়ের অদ্ভুত ব্যবহার ফোর্থ প্রিন্সের তো সবসময় ভালো লাগতো। পরের দিন সকালে কম্পিটিশনের দৃশ্য দেখানো হয়, যেখানে সবাই উপস্থিত ছিল। একটু পরে কম্পিটিশন শুরু হতে যাবে। আর প্রথমেই হবে হর্স রাইডিং কম্পিটিশন। ঘোড়া নিয়ে কে আগে লক্ষ্যে পৌঁছাতে পারে। তবে প্রিন্সেস ফেয়ান এবারও বলে তার আরও একটা শর্ত আছে। যদি সে জিতে যায় তাহলে জেকিং এর হাতগুলো সে কেটে নিবে। তখন আশেপাশে সবাই কান্নাঘোষা করতে থাকে। প্রিন্সেস ফেয়ান কত কঠোর একজন মানুষ, কত নির্দয়ী, কি ধরনের বাজি সে রাখছে। ফোর্থ প্রিন্স তখন বলে, সেটাতে রাজি না, কম্পিটিশনে যে কেউ হেরে যেতেই পারে, তাই বলে হাত কেড়ে নিতে হবে, এটা আবার কেমন কথা? রাজাও এই বিষয় নিয়ে একটু অস্বস্তি বোধ করছিল। তবে জেকিং দাঁড়িয়ে যায় এবং বলে, আমার একটা শর্ত আছে। হেয়ান তখন বলে, তুমি হচ্ছে কঙ্কবাইনের মেয়ে, তোমার আবার কিসের শর্ত? জেকিং বলে, কঙ্কবাইনের মেয়ের হাতই তো আপনি কেটে নিতে চান। যাই হোক, আমি যদি হেরে যাই আমি আমার হাতের সাথে সাথে আমার পাও আপনাকে দিয়ে দিব। ফেয়ান এবার বলে, তোমার পা নিয়ে আমি কি করব? জেকিং তখন বলে, আপনি আমার হাত নিয়েই বা কি করবেন? ফেয়ান তখন বলে, এগুলো ছাড়ো, বলো তোমার শর্ত কি? এবার জিকিং বলে, সে যদি জিতে যায় তাহলে ফেয়ানের ভাই তিয়ানকে যেসব এলাকা দখল করে ব্যবসা করছে ওই এলাকাগুলো ছেড়ে দিতে হবে। ওই এলাকাগুলো তারা আর কখনোই প্রবেশ করতে পারবে না। এটা শুনে তো ফেয়ান থমকে যায়। আশেপাশে সবাইও জিকিং এর প্রশংসা করছিল। সেই খেলাটাকে কাজে লাগিয়ে নিজের দেশের কিছু জমি উদ্ধার করছে। রাজারও এই বিষয়টা ভালো লাগে। ফেন কোনো কথা বলছে না দেখে জিকিং জিয়াংয়ের দিকে তাকিয়ে বলে, প্রিন্সেস তো ভয় পাচ্ছে। তবে প্রিন্স, আপনিও কি ভয় পাচ্ছেন? জিয়ান তখন বাধ্য হয়ে বলে, আমি কেন ভয় পাবো? যদি আমার সত্যিই বোন হেরে যায় তাহলে আমি বর্ডারের এলাকাগুলো ছেড়ে দিব। ব্যাস, এবার তো বাজি হয়ে যায়। আর খেলা শুরু করতে হবে। এখানে ফেয়ান এমন একটি ঘোড়া ব্যবহার করে যে ঘোড়াগুলো ছিল ঘোড়া জাতির মধ্যে সবচেয়ে শক্তিশালী। তবে জেকিং ব্যবহার করে ফোর্থ প্রিন্সের সবচেয়ে পছন্দের ঘোড়া। এটা দেখে সবাই তো অবাক হয়ে যায়, কারণ ফোর্থ প্রিন্স এই ঘোড়াটাকে কাউকে চাষও করতে দেয় না। এই ঘোড়া সমস্ত যত্ন সে নিজের হাতে করে।
অথচ জেকিংকে সে এই ঘোড়াটি দিচ্ছে। রাতে তখন হাসতে হাসতে বলে, মনে হচ্ছে জেকিংকে সত্যিই অনেক ভালোবাসে। সে তার পছন্দের ঘোড়া জেকিংকে দিচ্ছে কম্পিটিশনের জন্য। যা হোক, কম্পিটিশন শুরু হয়ে যায়। বেইউ এবং জিয়াং দুজনেই তাদের পিছু পিছু ফলো করবে যাতে কোনো বিপদ-আপদ না হয়। প্রথমে তো ফেয়ার আর জিয়াং সমান গতিতে চলছিল। পুরো টান টান উত্তেজনা। কি হতে চলেছে? রাজা তখন ইউনুসকে জিজ্ঞাসা করে রাজা কিছু খাবে কিনা? রাজা তখন বলে, আরে তুমি আমার সাথে কথা বলো না, আমার তো হার্টবিটই বেড়ে গিয়েছে। মানে সবাই বেশ উত্তেজিত হয়ে ছিল যে কে হতে চলেছে। হর্স রাইড করতে করতে জিকিং এর হাঁটু থেকে রক্ত বের হচ্ছিল। সবাই এটা দেখে বলতে থাকে যে কিন্তু নিশ্চিন্তে হারবে। আজ বুঝি বেচারি তার জীবনটাই হারালো। তবে বিভিন্ন ধাপ পার করে শেষ পর্যন্ত জিকিং হর্স রাইডে জিতে যায়। এরপর সবাই আবার খেলার স্থানে ফিরে আসে এবং ঘোষণা করে দেয় জি কিং জিতে গিয়েছে। সবাই তো উল্লাস করে ওঠে। যেহেতু বর্ডারের কিছু এলাকা মুক্ত করার জন্য জি কিং লড়ছিল, তাই সবাই চাচ্ছিল যে জি কিং এই জিতে যাক। বেইশেন জিয়াংকে নিয়ে মজা নিচ্ছিল। সে যে তার ঘোড়ার প্রশংসা করেছিল এটা নিয়ে। বেইশেন বেশ মুক্ত মরা এবং সহজ সরল একটা প্রিন্স ছিল। তার মনের মধ্যে অত প্যাঁচ গ্যাস নেই। যা হোক, জেকিং তার ফুটপ্রিন্ট যখন ফিরে আসে, ফুটপ্রিন্ট যখন জেকিংকে বলে, তুমি তো তোমার পায়ে কিভাবে আঘাত পেলে? জেকিং তখন বলে, ওই কই আমি তো পায়ে আঘাত পাইনি। ফুটপ্রিন্ট দ্রুত জেকিংকে বসিয়ে দেয় এবং তার হাঁটুর ওপর থেকে কোট সরাতে দেখতে পায় হাঁটু ফেটে রক্ত বের হচ্ছে। ফুটপ্রিন্ট তখন জেকিংকে চেপে ধরে বলে, সত্যি করে বলো তোমার হাঁটুতে কিভাবে আঘাত লাগলো? জেকিং তো বুঝতে পারে সে এবার সে নিস্তার নেই, কিন্তু তখন জেকিং অজ্ঞান হয়ে যায়। ডাক্তার জোকে দ্রুত ডাকা হয় আর সে ওই ক্ষত দেখে বলে, এটা বেশ পুরনো আর এখনো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। যে কি নিজে নিজে এটা চিকিৎসা করছিল, যে কারণে খুব বড় ক্ষত সৃষ্টি হয়নি। এদিকে রাজা মিস্টার লিগেক সহ সবার সাথে বেশ ড্রিঙ্ক করছিল। তখন রানী সেখানে আসে, আর রানী সেখানে আসতেই সবাই উঠে সেখান থেকে চলে যায়। রানী একটা তীর নিয়ে এসে বলে, আগামীকালে তীর চালানো পরীক্ষা এই তীর দিয়ে হবে। রাজা তখন বলে, এটা তো স্বাভাবিকের তুলনায় অনেক ভারী। চিলিং রাজ্যে সবাই এই তীর দিয়ে প্র্যাকটিস করে, কিন্তু আমাদের রাজ্যে তো এই তীর দিয়ে প্র্যাকটিস হয় না। এটা তো প্র্যাকটিস না থাকলে কেউ ব্যবহার করতে পারে না। রাজা তখন বলে, আমি তো এটাই চাচ্ছি। এই ভারী তীর যখন জেগিং ব্যবহার করতে পারবে না, সে তো হেরে যাবে। রাজা তখন বলে, অপরাণকে সাহায্য আমরা কেন করব? রানী রাজাকে বুঝায়, আরে ফেয়ান জিতে গেলেই তো ভালো। তাহলে তার ফোর্থ প্রিন্সের সাথে বিয়ে হবে। চিলিং রাজ্যের সাথে আমাদের একটা বিবাহের সম্পর্ক হলে তারা আমাদের বন্ধু রাজ্য হবে। যুদ্ধের পরিবর্তে তারা আমাদেরকে সাহায্য করবে। আর জি কিং সাধারণ একটা কঙ্কবাইনের মেয়ে, সে কি বা সাহায্য করতে পারবে? রাজা তখন মাথা নেড়ে বলে, তুমি তো ঠিকই বলেছো, মাথা মোটা রাজা। মানে এরা রাজার হয় কেন, যদি রানীর পরামর্শ সবকিছু করতে হবে? যা হোক, পরদিন তীর চালানো কম্পিটিশন শুরু হয়। ইউনিট জানায় কম্পিটিশনের রুল হচ্ছে সবচেয়ে ছোট কয়েনের মধ্য দিয়ে তীর প্রবেশ করাতে হবে। যে সবচেয়ে ছোট কয়েনের মধ্য দিয়ে তীর প্রবেশ করাতে পারবে সেই উইনার। এরপর দুজনকে ধনুক এবং তীর দেওয়া হয়। ইউনুস এগিয়ে এসে কয়েনগুলো হাওয়ায় ভাসিয়ে দেয়। সেখান থেকে সবচেয়ে ছোট কয়েনের ভিতর থেকে নিরিখ করতে হবে। আর জেকিং সেটা করেও ফেলে। তবে ফ্যান কি করে, জেকিং এর তীরটা লক্ষ্য লাগার পর সে জেকিং এর তীরের ওপর তীর ছোড়ে এবং জেকিং এর তীরটা চিরে ফ্যানের তীর ঢুকে যায়। যে কারণে দেখা যায় জেকিং এর তীরটা পড়ে গিয়েছে এবং ফ্যানের তীরটা রয়ে গিয়েছে। প্রতি চিৎকার করে বলে যে জেকিং আগে লক্ষ্যভেদ করেছে, জেকিং উইনার। তবে ফেয়ান বলে, দেখা যাক কার তীর এখানে রয়েছে। এখানে যেহেতু নাম লেখা রয়েছে সেটা তো ফেয়ানের নামই ছিল। এখানে চিটিং হলে ফেয়ানি এই রাউন্ডে উইনার ঘোষণা করা হয়। আর এই কারণে জেকিং এর একটু মন খারাপ হয়, সাথে ফোর্থ প্রিন্সেরও। এবার আরেকটা রাউন্ড আছে, সেই রাউন্ডে যে জিতবে সেই উইনার হবে। যেহেতু ২ রাউন্ডে ২ জন বিজয়ী জিতে গেছে। তবে ফোর্থ প্রিন্স জেকিংকে ইশারা করে বলে, কোনো সমস্যা নেই। মানে সে জেকিংকে সান্ত্বনা দিচ্ছিল। আর এই সাপোর্ট আমাদের প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। ভালোবাসার মানুষের এইটুকু চোখের ইশারায় আমাদের ভিতরে অনেক বেশি শক্তি সঞ্চয় করে দিতে পারে। যা হোক, পরবর্তী রাউন্ড ছিল জ্ঞানের। এ কারণে এখানে কিউকিন বাচনের পরীক্ষা হবে। আর কিউকিনের প্রশ্ন যখন আসে তখন তো উঠে আসবে মিস্টার লিগে। মিস্টার লিগে এখানে কিছু সুর পারফর্ম করবে এবং সেই সুর ধরে ধরে অন্য দুজনকে মানে জেকিং এবং ফেনকে পারফর্ম করতে হবে। ফেন যেহেতু প্রিন্সেস, সে সবসময় কিং বাজাতে পারে এবং ফোর্থ প্রিন্স জেকিংকে জিজ্ঞাসা করে যে চুপি চুপি তুমি কি এখনও চাইলে স্কিপ করতে পারো?
তুমি কি কিউকিন বাজাতে পারো? জেকিন তখন বলে সত্যি সে কিউকিন বাজাতে পারে না। ফোর্থ প্রিন্স তখন বলে তোমার মা কিউকিন বাজানোর মাস্টার ছিল, তুমি কিভাবে কিউকিন না বাজাতে পারো? জেকিন এবার বিরক্ত হয়ে বলে মা মাস্টার ছিল মানে যে আমাকেও পারতে হবে এমন তো কোনো কথা নেই, আমার মা তো ছোটবেলাতেই মারা গিয়েছে। ফোর্থ প্রিন্স তখন আর কোনো কথা বলে না। এরপর প্রতিযোগিতা শুরু হয়। জেকিং প্রথমে কোনোভাবেই তাল মেলাতে পারছিল না। তবে জেকিং যখন চোখ বন্ধ করে তখন সে বুঝতে পারে যে সে এখন বাজাতে পারে। মূলত মডার্ন জেকিং না পারলেও এই অ্যানসিয়েন্ট টাইমের জেকিং তো পারতো। তার মা ছোটবেলায় কিউকিন বাজানো শিখিয়েছিল। সেই অনুযায়ী চোখ বন্ধ করে জেকিং এই কিউকিন বাজানো সবকিছু বুঝতে পারে। মিস্টার লিগে ৩ রাউন্ড মিউজিক প্লে করে। আর এটা একটার সাথে একটা সম্পর্ক যুক্ত ছিল। তবে জেকিং লাস্ট রাউন্ডে গিয়ে তাল মেলাতে পারে না। এবার বিজয় ঘোষণা পালা। তবে মিস্টার লিগে বলে যে জেকিং জিতে গিয়েছে। কারণ সে ৩ রাউন্ডে কিউকিন বাজানো হলো তার ফার্স্ট রাউন্ডে প্রিন্সেস ফেয়ান সঠিকভাবে তাল মেলাতে পেরেছিল। তবে প্রিন্সেস ফেয়ান সেকেন্ড রাউন্ডে তাল দিয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ী সেকেন্ড রাউন্ডে তাল দেওয়া যাবে না, যেটা জেকিং দেয়নি। আর থার্ড রাউন্ডে জেকিং জিতে গিয়েছে। আর এখন যেহেতু ২ রাউন্ডে জেকিং জিতেছে এবং এর ১ রাউন্ড প্রেসিডেন্ট ফেয়ান, তাই জেকিংকেই উইনার ঘোষণা করেছে। তার মানে ওভারঅল উইনার হলো জেকিং। ফোর্থ প্রিন্সের ওয়াইফ হিসেবে এখন জেকিংই থাকবে। আর প্রিন্স জেয়ানকে বর্ডারের সমস্ত এলাকা ছেড়ে দিতে হবে। এবার তো প্রিন্স জেয়াং আর ফেয়ান দুজনেই প্রচণ্ড রেগে যায়। তারা হল থেকে বের হয়ে যেতে চাচ্ছিল। জেকিন তখন প্রিন্স জিয়ানকে বলে বের হয়ে যাওয়ার আগে আগে আপনি হস্তক্ষেপ করে দিয়ে যান, আর কখনোই আপনি বড় এলাকায় প্রবেশ করবেন না। মানে সেখানে এসে প্রিন্স জিয়ান এ থেকে লিখিত নিয়ে নেয়। সবাই তো জেকিং এর বুদ্ধিমত্তা দেখে হা হয়ে যাচ্ছিল। প্রিন্স জিয়ান বিরক্ত হয়ে সেখানে লিখিত দেয় আর তারপর বের হয়ে যায়। সবাই তখন জেকিং এর জন্য উল্লাস করে ওঠে। তবে মিস্টার লিগে তখন বের হচ্ছিল, বেচান তার কাছে এসে বলে আমি তো তোমাকে বলেছিলাম জেকিংকে হারিয়ে দিতে, তাহলে তুমি তাকে কেন জিতিয়ে দিলে? লিগে তখন বলে আমি শুধুমাত্র মেধার ভিত্তিতে বিচার করেছি, জেকিং ভালো বাজিয়েছে তাই তাকে উইনার ঘোষণা করেছি। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। আর বেচান তো প্রচণ্ড রাগ হচ্ছিল। তবে সেকেন্ড প্রিন্স তো বসে থাকার পাত্র না, সে আবার যোগ দেয় জিয়াং এর সাথে। আর এরপর দেখা যায় সেকেন্ড প্রিন্স আর জিয়ান এসে অন্য একজনের সামনে দাঁড়ায়, যেটা ছিল সেকেন্ড প্রিন্সের শ্বশুর, সাথে তার মামাও, সেই রাজ্যের জেনারেল যে বর্ডারে গার্ড দিত। সেকেন্ড প্রিন্স তাকে ডেকে নিয়ে এসেছিল এবং তিনজনে মিলে ষড়যন্ত্র করে ফোর্থ প্রিন্সে মানে বায়োকে মেরে ফেলার। জিয়াং তার একটি শ্যাডো গ্রুপকে গোপনে নিয়ে এসেছে, যাদের তিয়ানকি প্রবেশ করেছে সেকেন্ড প্রিন্সের শ্বশুর তার নিজের এলাকা দিয়ে। যা হোক, পরবর্তী দিনে হানকিন অনুষ্ঠান রাজা উপস্থিত ছিল এবং মাঠের মধ্যে কিছু মুরগি ছেড়ে দেওয়া হয়, যাদেরকে শিকার করছিল কিছু সৈন্য এবং প্রিন্সরা মিলে। সেই অনুষ্ঠানে উপভোগ করছিল রাজা। তবে শিয়ালের চোখ মুরগির দিকে, মানে জেকিংয়ের চোখ ছিল ফোর্থ প্রিন্সের ছুরির দিকে। যা হোক, হঠাৎ করে তারা অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। এমন মনে হচ্ছিল একটা গ্রুপ দৌড়ে তাদের দিকে আসছে। তবে কিছু বুঝে ওঠার আগেই কিছু সৈন্য তাদের উপর আক্রমণ করে দেয়। ফোর্থ প্রিন্স ফোর্থ প্রিন্স তাদের অনুসরণকে বলে রাজাকে প্রোটেক্ট করার জন্য। সবাই দ্রুত রাজাকে প্যালেসের ভিতরে নিয়ে যায় আর ফোর্থ প্রিন্সের সৈন্যরা সেসব শ্যাডো গ্রুপের সাথে যুদ্ধ করতে শুরু করে। ফোর্থ প্রিন্স তাদের সাথে যুদ্ধ করছিল, তবে সে বুঝতে পেরে যায় এসব সৈন্য তাদের মারার জন্য এসেছে, কারণ বারবার তারা এইসব ফোর্থ প্রিন্সের উপরে আঘাত করছিল, সাথে জেকিং ও যুদ্ধ করছিল। ফোর্থ প্রিন্স তখন লেগোকে বলে জেকিংকে নিয়ে প্যালেসে ফিরে যাও, আর সে একটা ঘোড়া নিয়ে ছুটতে শুরু করে, কারণ সে জানতো ওই সৈন্যগুলো তাকেই ফলো করবে। আর হয়ও এমনটা। এদিকে জেকিং যে চিন্তা করছিল ফোর্থ প্রিন্স তো মরবেই, আর ও মারা গেলে আমি সেই পাবো না, আর আমার এখান থেকে ফিরে যাওয়াও হবে না। আর তাই সে আরেকটা ঘোড়া নিয়ে ফোর্থ প্রিন্সকে ফলো করতে শুরু করে। জিয়াং দূরে দাঁড়িয়ে দেখছিল। সেকেন্ড প্রিন্স জিয়াং এর কাছে এসে বলে তোমার সৈন্যরা সফল হবে তো? জিয়াং তখন বলে আমার শ্যাডো গার্ডরা অনেক বেশি দক্ষ, আজ পর্যন্ত ফোর্থ প্রিন্স মরবেই। পাহাড়ের উপরে ফোর্থ প্রিন্স দাঁড়িয়ে যায়। ওই সকল সৈন্যরাও তো তার পিছু পিছু এসেছিল। এখানে আবার একটা ফাইট হবে। ফোর্থ প্রিন্সের সাথে ওই সকল সৈন্যদের তুমুল একটা যুদ্ধ শুরু হয়ে যায়। একজন সৈন্য পেছন থেকে এসে ফোর্থ প্রিন্সকে আঘাত করতে যাচ্ছিল। তখন জিয়াং সামনে এসে দাঁড়ায় আর সে আঘাত লেগে যায় জেকিং এর। ফোর্থ প্রিন্স তখন জেকিংকে বলে তুমি এখানে কেন এসেছো? জেকিং তখন বলে ফোর্থ প্রিন্সের কোমর থেকে সুইটার দিকে নিয়ে বলে এটা নিতে। ফোর্থ প্রিন্স তখন দ্রুত জেকিংকে নিয়ে পাহাড় থেকে ঝাঁপ দেয়, কারণ এই সকল সৈন্যদের সামনে তাদের আর বেঁচে থাকার উপায় ছিল না। জেকিন তখন ফোর্থ প্রিন্সকে বলে আমি চললাম,
এটা বলে সে ওই ছুরিটা খোলে। তবে কিছুই হয় না। তারা দুজনই গাছের ওপরে পড়ে যায়। আর এখান থেকেই সিন কাট হয়। সকালবেলা জেকিং জ্ঞান ফেরে। আর সে দেখতে পায় সে তো তার নিজের দুনিয়ায় ফিরে যায়নি। সে এখানেই রয়েছে। তখন জেকিং অবাক হয়ে চিন্তা করে, এটা আবার কি হলো? আমি কেন ফিরে যেতে পারছি না? সে বারবার ওই ছুরিটা খুলছিল। তবে কিছুই হচ্ছিল না। জেকিং খেয়াল করে তার পাশে ফোর্থ প্রিন্স অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সে ফোর্থ প্রিন্সকে ডেকে তোলে। জেগে উঠে তারা বুঝতে পারে সেই গাছগুলোর জন্য তারা বেঁচে গিয়েছে। ফোর্থ প্রিন্স তখন বলে, তিয়ানকে এখন ভয়ঙ্কর বিপদ। আমাদের দ্রুত ফিরে যেতে হবে। আর তারা ফিরে যাওয়ার রাস্তা খুঁজতে শুরু করে। তবে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায় এবং ফোর্থ প্রিন্স সেখানে একটি তাঁবু বানিয়ে নেয়। জেকিং পাশে মুরগি গ্রিল করছিল। ফোর্থ প্রিন্স তখন বলে, তোমার আরও একটা ট্যালেন্ট আজ আমি দেখতে পেলাম। আমি তো জানতামই না যে তুমি মুরগি গ্রিল করতে পারো। আর তারপর জেকিং এর কাছে এসে খেতে খেতে বলে, তোমাকে ধন্যবাদ। আজ তুমি নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচাতে এসেছো। জেকিং তখন বলে, আমি তোমাকে বাঁচাতে আসিনি। আমি এসেছি এই ছুরিটা নেওয়ার জন্য। ফোর্থ প্রিন্স হেসে দিয়ে বলে, তোমার জন্য কি এই ছুরিটা এতটাই দামি? কি করবে তুমি এই ছুরি দিয়ে? জেকিন তখন বলে, তোমাকে বললে কি তুমি আদৌ বুঝবে? আমি আসলে এখানে বিলং করি না। আমার অন্য একটা বাড়ি আছে, অন্য একটা জগৎ আছে। তোমাকে বললে তুমি বুঝবে না। চলো ঘুমাতে যাই। কোর্ট প্রিন্স বলে, হ্যাঁ, কালকে তো আমাকে ব্যাক করতে হবে। চলো এখন আমরা রেস্ট নিই। কিন্তু ঘুমানোর সময় যে ওই ছুরিটা ঝুলিয়ে রেখে ছুরির কাছে প্রার্থনা করছিল যেন কাল সকালের মধ্যে ও তাকে বাড়ি পৌঁছে দেয়। সে মনে মনে চিন্তা করছিল, সে কি কোনো মন্ত্র পড়েছিল সেদিন? কিভাবে এই ছুরিটার সাথে 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 এখানে চলে আসে, অথচ ও যেতে পারছে না। পদ্মিনী তখন বলে, আচ্ছা হয়েছে, এবার ঘুমাও। জেকিং ওই ছুরিটাকে দেখতে দেখতে তার ঘুমে এসে যায় আর সে ঘুমিয়ে পড়ে। সকালবেলা জেকিং এর যখন ঘুম ভাঙে, সে দেখতে পায় সে এখানেই আছে। তখন সে কষ্টে সুইটের কাছে অনুরোধ করতে থাকে তাকে নিজের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। পদ্মিনী তখন উঠে বসে বলে, তুমি কি সুইয়ের কাছে প্রার্থনা করছো? চিকন তখন বলে, এগুলো বাদ দিন, চলুন আমাদের ফিরে যাওয়ার রাস্তা দেখুক। দুজনে মিলে ফিরে যাওয়ার রাস্তা খোঁজা শুরু করে এবং ভেলা নিয়ে নেয় এবং লেকের মাধ্যমে যাবে। ভেলায় বসে বসে চেকিং ওই সুইটাকে মনোযোগ দিয়ে দেখছিল। পদ্মিনী চোখের মনে মনে চিন্তা করে, তুমি কি আইল্যান্ডে যাওয়ার জন্য এত বেশি উদ্গ্রীব? বুথপ্রিন্স মনে করছিল জেকিং আইল্যান্ডে যাওয়ার জন্য এত কিছু করছে। এদিকে জেকিং তো চাচ্ছিল মডার্ন দুনিয়ায় ফিরে যেতে। বুথপ্রিন্স জেকিংকে বলে, তুমি যেহেতু ছবিটাকে এতই পছন্দ করছো, তাহলে এটা আমি তোমাকে দিয়ে দিলাম। জেকিং বলে, এটা তো আপনার মায়ের দেওয়া উপহার। বুথপ্রিন্স তখন বলে, আমার মা দেশ যদি জানতে পারে এটা আমি তার ছেলে বউকে দিয়েছি, সে অবশ্যই রাগ করবে না। আর ছুরিটাকে পেয়ে যে কিন্তু অনেক খুশি হয়ে যায়। এরপর তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে আগাতে থাকে। এদিকে সীমাজন ফোর্থ প্রিন্সের খোঁজ করতে করে করেও কোনো খোঁজ পাচ্ছিল না। অন্যদিকে সেকেন্ড পিরিয়ড ঘটায় আরেক কাহিনী। সে রাজাকে বলে দক্ষিণ দিকে যেদিকে তার শ্বশুর পাহারা দিত সেদিক থেকে চিঠি এসেছে, তাইয়া নামে একটি রাজ্য তাদের উপর আক্রমণ করেছে। এখন যেহেতু ফোর্থ প্রিন্স শহরে নেই এবং ফোর্থ প্রিন্সের আদৌ বেঁচে আছে কিনা কেউ জানে না, তাই ফোর্থ প্রিন্সের সৈন্য নিয়ে যে সে নিজেই কমান্ডে যেয়ে যাবে যুদ্ধ করতে, এমন একটা অস্থির অবস্থা সৃষ্টি করে রাজা চিন্তা করারই সুযোগ পায় না। তবে জেকিং এর বাবা এটা প্রতিবাদ করে। সে বলে ফোর্থ প্রিন্স যেহেতু নেই, তার সৈন্যরা কেন সেকেন্ড প্রিন্সের সাহায্য করবে, মানে সেকেন্ড প্রিন্সের কমান্ড মেনে চলবে। ফোর্থ প্রিন্স আসার অপেক্ষা করা উচিত। এদিকে সেকেন্ড প্রিন্স ঝামেলি মেরে বলে, তুমি কি জানো ফোর্থ প্রিন্স আজও জীবিত আছে? ফোর্থ প্রিন্স আদৌ ফিরবে? ফোর্থ প্রিন্সের অপেক্ষা করতে করতে ট্যাঙ্কে সবকিছু ধ্বংস হয়ে যাবে। তায়ানের লাখ লাখ সৈন্য এদিকে এগিয়ে আসছে। এমন একটা আতঙ্ক অবস্থা সৃষ্টি করে রাজা তখন বাধ্য হয়ে সেকেন্ড প্রিন্সকে অনুমতি দিয়ে দেয় ফোর্থ প্রিন্সের সৈন্য তার আন্ডার নিয়ে নিতে এবং তাকে কমান্ডে যুদ্ধ যেতে। আর সেকেন্ড প্রিন্স তখন শয়তানের মতো একটা হাসি দেয়। এরপরে দেখা যায় ফেয়ান তার ভাই জিয়ানকে বলছে, তুমি কিভাবে পারলে ফোর্থ প্রিন্সকে মারার জন্য সৈন্য পাঠাতে? জিয়ান তখন বলে হাসতে হাসতে বলে, তুমি তো ভাগ্যবতী, গতদিনে তুমি জেকিং এর কাছে হেরে গিয়েছিলে, না হলে দেখো আজই তুমি বিধবা হতে। ফেয়ান তখন বলে, আমি চাই না ফোর্থ প্রিন্সের কোনো ক্ষতি হোক। বাবা কিন্তু এখানে বিয়ের এগ্রিমেন্ট করার জন্য পাঠিয়েছিল, ফোর্থ প্রিন্সকে মারার জন্য না। জিয়ান তখন বলে, আমি বাবার প্ল্যান অনুযায়ী কাজ করছি। তুমি সাধারণ একটি কঙ্কবানের মেয়ের কাছে হেরে গিয়েছো, তুমি আবার কিভাবে জোর গলায় কথা বলতে পারো? পেয়ান সত্যি সত্যি ফোর্থ প্রিন্সকে পছন্দ করতো আর সে চাচ্ছিল না ফোর্থ প্রিন্সের কোনো ক্ষতি হোক। তবে জিয়াং ফেয়ানকে কথায় পাত্তা না দিয়ে বলে, রেডি হও, আমাদেরকে ফিরতে হবে। এরপর আবার আমাদের বেইউ এবং জিকিংকে দেখানো হয়। বেইউ অলরেডি লেগেউকে সংকেত পাঠিয়ে দিয়েছিল এবং লেগু ঘোড়া নিয়ে চলে আসে বেইউকে উদ্ধার করতে।
আর এসে বেউ জানায় সেকেন্ড প্রিন্স ফোর্থ প্রিন্সের সমস্ত সৈন্য দায়িত্ব নিয়ে নিয়েছে আর এটা রাজার আদেশ। বেউই তখন জেকিংকে বলে, তুমি লিয়াকিওর সাথে প্যালেসে ফিরে যাও, আমার জরুরি একটা কাজ আছে। আর সে বেরিয়ে পড়ে তার প্র্যাকটিস গ্রাউন্ডের উদ্দেশ্যে। এদিকে তাঁবুতে ঘটছিল অন্য কাহিনী। সীমাজুনের কাছে আসে সেকেন্ড প্রিন্স আর এসে বলে সীমাজুন তাকে অ্যাসিস্ট করতে হবে, মানে তার আন্ডারে যুদ্ধ করে যেতে হবে। তবে সীমাজুন ডিরেক্ট না করে দেয়। সীমাজুনের কাছে ছিল এই সমস্ত সৈন্যের টাইগার ট্যালি। সেকেন্ড প্রিন্স ওই টাইগার ট্যালি সীমাজুনকে দিয়ে দিতে বলে, এটা রাজার আদেশ। তবে সীমাজুন বলে সে ফোর্থ প্রিন্স ছাড়া এই কাউকে অ্যাসিস্ট করবে না, এতে করে তার মরতে হয় তাহলে সে মরবে। সেকেন্ড প্রিন্স তখন সীমাজুনের বুকে তলোয়ার ধরে বলে, তাহলে আমি তোমাকে ইচ্ছাই পূরণ করব, টাইগার ট্যালি দিবে নাকি মরবে? সীমাজুন তখন বলে, তুমি বরাবরই ভীতু, তোমার শুধুমাত্র চক্রান্ত ছাড়া আর কোনো কিছুই গুণ নেই। এটা শুনে সেকেন্ড প্রিন্স সীমাজুনের বুকের মধ্যে তলোয়ার ঢুকিয়ে দেয় আর তারপর বলে, যেহেতু তুমি মরতে চাও তাহলে মরো। এটা বলে সে সীমাজুনকে লাথি মেরে ফেলে দেয়। তবে ঠিক সেই সময় ফোর্থ প্রিন্স সেখানে চলে আসে। ফোর্থ প্রিন্সকে দেখে আতঙ্কে সেকেন্ড প্রিন্স বলে ওঠে, তুমি বেঁচে আছো? ফোর্থ প্রিন্স তখন হেসে দিয়ে বলে, কেন তুমি ভাবতে পারো না যে আমি বেঁচে থাকবো? সেকেন্ড প্রিন্সের গলায় অলরেডি তলোয়ার ধরা হয়েছিল। সে বলে, তুমি ভুল বুঝছো, আমাকে বাবা অনুমতি দিয়েছে, এই কারণে আমি এখানে এসেছি। ফোর্থ প্রিন্স তখন বলে, তোমার সাহস কি করে হলো আর তুমি আমার লোকের গায়ে হাত দাও? তোমাকে যেহেতু বাবা অনুমতি দিয়েছে চলো, আমি বাবাকে গিয়ে বলছি তুমি কি করেছো। সেকেন্ড প্রিন্স এটা শুনে তো ভয় পেয়ে যায়। অন্যদিকে লেগে যখন জেকিংকে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে ফিরছিল, অন্ধকারে একদল সৈন্য তাদের উপর আক্রমণ করে দেয়। তারা এলোপাথারি তীর ছুঁড়ছিল। সেখানে মাস্ক পরা একজন দেখতে পাই, যার উদ্দেশ্য ছিল জেকিং। এর মধ্যে তীর ছোড়ার মধ্যে জেকিং একটা তীর ধরে ফেলে। আর ওই মাস্ক পরা লোকটা যখন জেকিং এর গায়ের ভিতরে উঁকি মারে, জেকিং তাকে ওই তীর দিয়ে আঘাত করে দেয়। তারপর ওই লোকটা লাথি মেরে গাড়ির সামনে থেকে ফেলে দেয়। আবার ও আসছিল আক্রমণ করতে। তবে লেগেও চিৎকার করে বলে, প্রিন্সেস আপনি পালিয়ে যান। জ্যাকিং তখন সেখান থেকে পালিয়ে যায়। তবে তখন কিছু সৈন্য ওই পড়ে যাওয়া লোকটিকে প্রিন্স বলে ডাকে। ওই লোকটি তখন বলে, ওকে ফলো করো। আর সৈন্যরা জ্যাকিং এর পিছনে দৌড়াতে থাকে। এদিকে জঙ্গলে দৌড়াতে দৌড়াতে জ্যাকিং একটা ফাঁদে পড়ে যায়। আর এই ফাঁদ অবশ্যই এই সকল সৈন্যরাই পেতে রেখেছিল। তবে সঠিক সময়ে সেখানে চলে আসে আমাদের গুরু। আমি তো দেখে ওকে ক্রাশ খেয়ে গিয়েছিলাম। লেগেও চলে আসে এবং কিং বাজানের মাধ্যমে মারামারি করছিল। ঠিক এই কারণে লেগেকে ডেমন কিং মাস্টার বলা হয়। সে কিং বাজনের মাধ্যমে মানুষের নিয়ন্ত্রণ করতে পারত এবং আঘাতও করতে পারত। লেগে সেখান থেকে জিকিংকে উদ্ধার করে নিয়ে যায়। আর এরপর যখন ওই লোকে মাস্ক খোলে, তখন আমরা দেখতে পাই এটা ছিল জিয়াং। সে তার সৈন্যকে বলে, চলো ফিরে চলো। এদিকে সেকেন্ড প্রিন্স দৌড়ে রাজার কাছে আসে। সে রাজাকে বলছিল, অবশ্যই আপনার আমার জন্য জাস্টিস এনে দিতে হবে, বেইউ আমাকে অপবাদ দিচ্ছে। সেখানে বেইউ তার সাথে সাথে তার দাঁড়ায়। রাজা জিজ্ঞেস করে, কাহিনী কি? বেইউ তখন জানায়, সেকেন্ড প্রিন্সের শ্বশুর বা মামা যেই হোক, ওই জেনারেল মিথ্যা খবর দিয়েছে, কোনো সৈন্য তিয়ানের উপর আক্রমণ করেনি। এই মিথ্যা খবরটা এভাবে প্রচার করা হয়েছিল যে যাতে ফোর্থ প্রিন্সের সৈন্য সেকেন্ড প্রিন্সের আন্ডারে চলে যায়। সাথে ফোর্থ প্রিন্সের মারার প্ল্যান তো ছিলই। বেইউ অলরেডি প্রমাণও নিয়ে এসেছিল যে কেউ তিয়াঙ্কির ওপর আক্রমণ করেনি। রাজা তো এবার বুঝতে পারে সবকিছু সাজানো নাটক ছিল। সেকেন্ড প্রিন্স তখন বলে সে এগুলো কিছুই জানে না, শুধু বর্ডার থেকে জেনারেলের চিঠি পেয়ে দ্রুত তিয়াঙ্কিতে বাঁচানো এগিয়ে এসেছিল। তার মধ্যে কোনো খারাপ চিন্তা ভাবনা ছিল না। তবে জেনারেল এমন ভুলভাল খবর দিতে তিয়াঙ্কিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এই কারণে রাজা রেগে গিয়ে বলে, জেনারেলকে এখনই শহরে ফিরিয়ে আনো এবং ওকে জনসম্মুখে ফাঁসি দিয়ে দাও। সেকেন্ড প্রিন্স এবার ভয় পেয়ে ওর বাবার কাছে মাপ চাইতে থাকে, বলতে থাকে সে কিছুই জানে না। বেউ তখন বলতে থাকে, তোমার শ্বশুর তোমাকে সাহায্য করলো আর এখন বিপদে পড়ে তুমি সব দোষ তার উপর চাপিয়ে দিলে। রাজা রেগে এই সৈন্যদের ডেকে সেকেন্ড প্রিন্সকেও বন্দি করতে রাখতে বলে। পরবর্তী সিনে আমাদের জেকিংকে দেখানো হয়। সে বেশ আহত হয়ে পড়েছিল। ফাঁদের মধ্যে পড়ে যাওয়ার কারণে সে আহত হয়ে গিয়েছে। লিগে তার কাছে এসে তার ক্ষততে ওষুধ লাগিয়ে দেয় আর এরপর তাকে একটা ওষুধ খাইয়ে দেয়। তবে ওষুধটা খাওয়ার পর জেকিং অনেক কষ্ট পেতে থাকে। লেগে তখন বুঝতে পেরে যায় যে জেকিং এর শরীরে মুগজিন পয়জন রয়েছে। যদিও এই পয়জন জেকিং এর কোনো ক্ষতি করেনি, তবে এখন সেটা তার বডিতে ছিল। আর মুগজিন পয়জন জেকিং এর বডিতে আছে এটা বুঝতে পেরে লেগে তো প্রচণ্ড অবাক হয়ে যায়। এদিকে জেকিং এ পড়ে চিৎকার করছে, তার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। লেগে দ্রুত জেকিংকে নিয়ে ঝর্ণায় পানির নিচে দাঁড় করিয়ে দেয়, কেননা ঠান্ডা পানি পড়ার ফলে জেকিং এর কিছুটা ভালো লাগবে।
একটু পর জেকিং অজ্ঞান হয়ে যায়। লেগেট জেকিংকে পাশে শুইয়ে দেয় আর চিন্তা করতে থাকে জেকিং কি তাহলে আইসল্যান্ডার। এদিকে সেকেন্ড প্রিন্সের শ্বশুরকে খাঁচাই করে শহরে ফিরিয়ে আনা হয়। শহরের মানুষজন তাকে গালাগালি করছিল। আর সেদিনই জনসম্মুখীনে সেকেন্ড প্রিন্সের শ্বশুরকে ফাঁসি দেওয়া হয়। আর এরপরে আমরা রানী এবং জিনসিকে কান্নাকাটি করতে দেখি। জিনসি বলছিল তার বাবা অনেক বড় অন্যায় করেছে, যে কারণে তারা বাবার মৃত্যুদণ্ড হয়েছে। কিন্তু তার বাবা তার ফ্যামিলি আরও যত মানুষ আছে তারা তো কোনো দোষ করেনি। আসলে রাজা জিনসিদের পুরো ফ্যামিলিকে ধরেই মেরে ফেলার নির্দেশ দিয়েছে। আর জিনসি ফ্যামিলির মধ্যে অবশ্যই রানী আর জিনসি পড়ে। রানী তো ছিল জিনসির ফুফু। এর মধ্যে সেখানে ফোর্থ প্রিন্স আসে। জিনসি আর রানী তখন ফোর্থ প্রিন্সের হাতে পায়ে ধরেও মাপ চাইতে থাকে। ফোর্থ প্রিন্স তখন বলে জিকিংকে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। যদি জিকিং এর কিছু হয় তাহলে তোমরা ওর সাথে মারার জন্য প্রস্তুত হও। এটা বলে ভিতরে চলে যায়। ভিতরে এসে প্রথমে সে রাজাকে গ্রেটিং করে। আর তারপর বলে জেকিং রাজ্যের প্রিন্স জেকিংকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। এটা তো তিয়াংকের জন্য অপমান। তিয়াংকি ফোর্থ প্রিন্সকে ওয়াইফ সে। রাজা তখন বলে প্রিন্সেস পেয়ান তো জেকিং এর কাছে হেরেছিল, এই কারণে হয়তো রাগ করে তারা এমনটা করেছে। বেইও রাজাকে জানায় সে এবার জেলিংয়ের পুরো আক্রমণ করবে। তার 1,00,000 সৈন্য নিয়ে এসে জেলিংয়ের দিকে আগাচ্ছে। রাজা কি এই যুদ্ধের অনুমতি দিবে? রাজা তখন এক চান্সে অনুমতি দিয়ে দেয়। আর তারপর বেইচানের কথা বলে। বেইচান শ্বশুর মৃত্যুর আগেও সব দোষ নিজের কাঁধে নিয়ে নিয়েছিল। আর এখন জেনারেল যেহেতু সব দোষ নিজের কাঁধে নিয়ে নিয়েছে, বেইচানকে কোনো দোষ দেয়নি, তাই বেইচানকে তো ছেড়ে দিতেই হবে। এই ব্যাপারে বেইউ কি বলে? বেইউ তখন বলে বেইচান আমার নিজের ভাই, তার প্রতি আমার কোনো ঘৃণা নেই। সে যদি দোষ না করে তাহলে তাকে মুক্ত করে দিন। তবে আমি চাচ্ছিলাম বেইচানকে আমার সাথে নিয়ে যেতে, মানে জিলিংয়ে যে যুদ্ধ করবে সেখানে। বেইচান সবসময় চাই কমান্ডিতে। এতে করে বেইচানের স্বপ্ন পূরণ হয়ে যাবে। রাজা তখন খুশি মনে হ্যাঁ করে দেয়। আবারও জেকিংকে দেখানো হয়। জেকিং যখন জ্ঞান ফেরে সে তো একটা গুহার মধ্যে ছিল। আর জেকিংয়ে উঠে বসে তার পেছনে ছিল লেগে। লেগে জেকিংকে বলে তুমি উঠে গিয়েছো? জেকিং অবাক হয়ে বলে আপনি আমাকে কেন কিডন্যাপ করেছেন? লেগে তখন বলে আমি তোমাকে কিডন্যাপ করিনি, আমি তোকে কিডন্যাপদের হাত থেকে বাঁচিয়েছি। আমি তোমার মধ্যে যে ট্যালেন্টটা দেখেছি সেই ট্যালেন্টটা আমি বহুদিন ধরে খুঁজছিলাম। আমি তোমাকে আমার স্টুডেন্ট হিসেবে নিতে চাই, তোমাকে কিউকিং বাজাতে শেখাতে চাই। জেকিং তখন বলে আমি ইন্টারেস্টেড না, আমি এখনই বাড়ি ফিরতে চাই। আর সে গুহা থেকে বের হওয়ার চেষ্টা করছিল। তখন ওই লেগে ইউনিকে বাজাতে শুরু করে। আর ওই কিউকিনের শব্দ শুনে জেকিং এর মাথার মধ্যে কিছু একটা হচ্ছিল। জেকিং বুঝতে পারে যে এই লেগে তার কিউকিন বাজানোর মাধ্যমে মানুষের মাইন্ড কন্ট্রোল করতে পারে। সে তখন এগিয়ে এসে বলে তুমি কিউকিন বাজানোর মাধ্যমে আর কি কি করতে পারো? লেগে তখন বলে আমি সত্যিই চাই তুমি আমার স্টুডেন্ট হও। একজন মিউজিশিয়ান কখনোই তার সৃষ্টি হারিয়ে দিতে চায় না। লিক হঠাৎ করে কিছু অসুস্থ বোধ করছিল। আর তারপর সে জেকিংকে বলে আমি কিছুদিন পরেই হয়তো মারা যাব। আর আমি চাই না আমার শিল্প ধ্বংস হয়ে যাক। এই কারণে আমি তোমাকে আমার সমস্ত শিক্ষা শিখিয়ে দিতে চাই। জেকিং এবারে একটু নরম হয় এবং আস্তে আস্তে লেগের পাশে এসে বসে। লেগে বলে আসো আমি তোমাকে সবকিছু শিখিয়ে দিচ্ছি। জেকিং তখন বলে আমার একটা শর্ত আছে, আমি একা একটা মিউজিক শিখবো এবং তুমি আমার এক একটা প্রশ্নের উত্তর দিবে। লিগে তখন জেকিংয়ের শর্ত রাজি হয়ে যায়। এরপর লিগে জেকিংকে কিউকিন বাজিয়ে দেখায়। লেগে কিউকিনের মিউজিকের মাধ্যমে পাথরে আঘাত করে পাথর ফাটিয়ে দিচ্ছিল। এটা দেখে জেকিং তো অবাক হয়ে যায় এবং কিউকিন বাজানোর প্রতি অনেকটা ইন্টারেস্ট হয়ে পড়ে। আর এভাবেই লেগে জেকিংকে কিউকিন বাজানো শেখাতে থাকে। সে জেকিংকে 1 মাসের সময় নিয়ে নিয়েছিল। একটা মিউজিক শেখানো শেষে লেগে জেকিংকে জিজ্ঞাসা করে তোমার কি এটা চেনা চেনা লাগছে? জেকিং তখন বলে হ্যাঁ, আমি আমার মাকে এটা বাজাতে শুনেছি। লিগে তখন বলে তোমার মা আমার মাস্টার ছিল, এই কারণে আমি তোমাকে একটা কিউকিন গিফট করব। ওইটা ছিল তোমার মায়ের, আর আমি আসল মালিককে সেটা ফিরে দিচ্ছি। যে কিং তো এটা শুনে অবাক হয়ে যায়। লেগে তার মায়ের স্টুডেন্ট ছিল, আর এখন সে লিগের স্টুডেন্ট। এরপর সে দেখা যায় বেচেন ভয়ে ভয়ে জঙ্গলের মধ্যে দিয়ে আসছিল। আর সে হাঁটতে হাঁটতে একটা গুহার মধ্যে প্রবেশ করে। সেখানে লেগে আসে তার সাথে দেখা করতে। বেচেন লিগেকে বলে চিকিংকে তার হাতে দিয়ে দিতে। লেগি তখন বলে সে জিকিংকে দেবে না। জিকিং সে কিডন্যাপ করেছে তার নিজের কাজের জন্য। জিকিং এখন তার বার্গেনিং চিপ। বেইচেন অবাক হয়ে বলে তুমি তো জিকিংকে আমার জন্য কিডন্যাপ করেছো। আমি জিকিংকে হাতে রেখে বেওকে ব্ল্যাকমেল করতে চাই। লেগে তখন বলে তুমি বললেই তো আমি তোমার কথা মতো কাজ করব না। আমি তোমাকে ক্রাইম পেটস হতে সাহায্য করব বলেছি, কিন্তু সবসময় তোমার কথা মতো চলবো এটা তো বলিনি।
বেচান এবার অবাক হয়ে বলে, তুমি কি সত্যি করে বলো তো? লেগে এবার বলে, আমি দোয়াংলিং এর ক্রাউন প্রিন্স ইয়াং। এখন থেকে এই প্ল্যানে আমি যা বলবো সেটাই হবে। বেচান তো কিছুই করার থাকে না, লিগের দেমাগ দেখে সেখান থেকে চলে যায়। তবে এই পুরো ঘটনা লিগও শুনতে পায়, কারণ সে বেইচানকে ফলো করতে করতে এখানে চলে এসেছিল। লিগেও গিয়ে বেউকে এসব কিছু জানালে বেউ তখন বলে বেইচানকে 20,000 সৈন্য দিয়ে জেনলিং এর বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠাও। আর বেইচানকে যখন যুদ্ধ করতে পাঠানো হয়, সে তো যুদ্ধ করতে পারেই না, উল্টো হেরে যাচ্ছে দেখে সমস্ত সৈন্যদের মাঠে ফেলে রেখে সে সেখান থেকে পালিয়ে আসে। এরপর লিগের জেকিংকে বলে দেয় সে জেকিংয়ের শরীরে মৌজেন পয়জনের ট্রেস পেয়েছে। জেকিং তো অবাক হয়ে যায় এটা শুনে। লিগে জানায় মৌজেন পয়জন যার শরীরে থাকে 2 ঘন্টার মধ্যে তার মৃত্যু হয়, আর এটা কোনো অ্যান্টিডোটও নেই। অথচ জেকিং এটাকে সহ্য করতে পারছে, কারণ সে আইসল্যান্ডার। জেকিং অবাক হয়ে বলে, আইসল্যান্ডার আবার কারা? লেগে এবার জেকিংকে একটা গল্প বলে। প্রায় 20 বছর আগে দূরের এক আইসল্যান্ডে একটি জাতি ছিল। তাদের মধ্যে বিশেষ ক্ষমতা ছিল, তারা পয়জন হজম করতে পারত। এই কারণে তারা সাধারণ মানুষের কাছাকাছি খুব বেশি আসতো না, নিজেরা নিজেরা আলাদা আইল্যান্ডে বসবাস করত। তবে হঠাৎ একদিন কি হয়, সেই সকল মানুষরা নালজিউ রাজ্যের উপর আক্রমণ করে দেয়। আব- এবং সেখানে বেশ অনেক মানুষকে তারা মেরে ফেলেছিল। এই কারণে নানজিউর রাজা আইল্যান্ডের মানুষদের ওপর অনেকটা রেগে যায় এবং সে ওই মানুষদের ধরে ধরে মারতে থাকে। তবে হুট করে কি হয়, সমস্ত আইসল্যান্ডাররা উধাও হয়ে যায়। এমনকি এমন মনে হচ্ছিল ওই আইসল্যান্ডাররা পৃথিবী থেকে হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছে। কেউ আর আইসল্যান্ডার বা কোনো কিছুই খুঁজে পায় না। তবে সে জানতো না যে জেকিংয়ের মা আইসল্যান্ডার। জেকিংকে দেখার পর জানতে পেরেছে। জেকিং এটা শুনে অবাক হয়ে যায়। একদল মানুষ যারা সম্পূর্ণ আলাদাভাবে বসবাস করত, হুট করে তাদের এমন কি হলো তারা মানচিনজিওর উপর আক্রমণ করে দিল? নিশ্চয়ই তাদের কোনো কিছু দ্বারা প্রভাবিত করা হয়েছিল। লিগে জেকিংকে বলে, আগামীকাল তুমি নতুন একটা সুর শিখো, আমি তোমাকে আরও একটা সিক্রেট বলবো। রাতের বেলা জেকিং তখন ঘুমাচ্ছিল, তখন সে তার মাকে স্বপ্ন দেখে। জেকিং এর মা জেকিংকে লিউশা নামে একটি মিউজিকের কথা বলছিল। ছোট্ট জেকিং জিজ্ঞাসা করে, মা, তুমি সারাদিন এই মিউজিকটা কেন বাজাও? ওর মা তখন বলে, এই মিউজিকের মাধ্যমে আমরা আমাদের বাড়িতে ফিরে যেতে পারবো। এরপর সে আরও একটা ঘটনা দেখে। ছোট জেকিং এর মা জেকিংকে বলছিল, তোমার এই মুখের ছাপটা কেউ যেন দেখতে না পায়, এটা সারা জীবন সবার থেকে লুকিয়ে রাখবে। আর এরপরে জেকিং এর ঘুম ভেঙে যায়। তখন সে ওটা চিন্তা করে থাকে তার মুখে কি সত্যি কোনো ছাপ আছে কিনা। সে পানির কাছে যায় এবং নিজের মুখ থেকে চামড়ার মতো কিছু একটা টেনে তোলে, আর দেখতে পায় সেখানে ওই ধরনের কিছু চিহ্ন আছে যেটা আইসল্যান্ডারদের থাকে। তার মানে জেকিং সত্যি আইসল্যান্ডার। এই মডার্ন জেকিং তখন চিন্তা করতে থাকে, তাহলে কি আমি আইল্যান্ডের এই রহস্য উদ্ঘাটন করেই ফিরে যেতে পারবো? এবার আমাদের বেউকে দেখানো হয়। তার কাছে জিয়ান চিঠি পাঠিয়েছে শান্তি চুক্তি। তবে সমস্ত সৈন্যরা আশঙ্কা করছিল যে এটা শান্তি চুক্তি চিঠি না। বেউ তখন তার একজন সৈন্যকে বলে 80,000 সৈন্য নিয়ে টিয়াংকির দক্ষিণ গেটে চলে যেতে, যে দিকটা ডংলি রাজ্যের অবস্থান, আর সে একা যাবে জিয়াংয়ের সাথে দেখা করতে। বেইউ এবার কথা মতো সৈন্যদের বেরিয়ে পড়ে দক্ষিণ গেটের উদ্দেশ্যে, আর বেইউ চলে যায় জিয়াংয়ের সাথে দেখা করতে। জিয়াং তাকে জিলিং রাজ্যের সবচেয়ে উঁচু পাহাড়ের উপর ডেকেছিল। প্রথমে তো জিয়াং বসে বসে সেখানে ড্রিঙ্ক করছে। বেউ সেখানে সে বলে, ভালোভাবে তুমি যদি তোমার কোনো ঝামেলা ছাড়াই আত্মসমর্পণ করো। জিয়াং তখন বলে, আচ্ছা তাই নাকি, দেখে তুমি আমাকে কিভাবে ধরে নিয়ে যাও। আর সেখানে বেউ এবং জিয়াংয়ের তুমুল একটা ফাইট লেগে যায়। প্রথমে বেউ জিয়াংকে তলোয়ার ভেঙে দেয় এবং জিয়াং নিজের আঙ্গুলের মধ্যে লোহার টাইপ একটা নখ লাগিয়ে নিয়ে চলে আসে, আর সেইটা দিয়েই বেউকে একটা আঁচড়ও কেটে দেয়। তবে বেউয়ের সাথে পারাটা তো অত সহজ না, সে জিয়ানকে হারিয়ে দেয়। এরই মধ্যে লেগেও এবং জিয়াংয়ের পক্ষে সৈন্যরা চলে আসে। বেউ লেগেকে বলে, জিয়াংকে বন্দি করো। এদিকে যারা জন্য এত যুদ্ধ, সেই জেকিং আরামসে কিউকিন বাজানো শিখছে। সে নতুন আর একটা নিযুগ বাজানো শিখেছে। আর তারপর লিগেকে বলে, তুমি আমাকে বলেছিলে আজ তুমি আমাকে একটা সিক্রেট বলবে। লিগে তখন বলে, এখনই বলছি। আমি আসলে কিউবিন মাস্টার লিগে না, আমি দংলিনের ক্রাউন প্রিন্স ইয়ান। আর এখানে আমি এসেছি আমার একটা উদ্দেশ্য নিয়ে। আসলে দংলিনে কোনো প্রিন্সে বেশি দিন বেঁচে থাকে না, তারা খুব ইয়াং বয়সে মারা যায়। আর আমিও হয়তো কিছুদিনের মধ্যেই মারা যাব, যে কারণে দংলিং নিয়ন্ত্রিত হয় কুইন দ্বারা। এরই মধ্যে একজন মেয়ে দৌড়ে এসে জানায় যে তারা অ্যাটাক করেছিল, সে অ্যাটাকে তারা হেরে গিয়েছে। অ্যাটাক কথা শুনে জেকিং অবাক হয়ে বলে, কার বিরুদ্ধে অ্যাটাক করেছিলে? আর জিকিং বুঝতে পেরে যায় যে সে বেউর বিরুদ্ধে সে অ্যাটাক করেছিল। লিগে তখন বলে, বেউ তো আমার শত্রু না, আমার শত্রু হচ্ছে তিয়াংকি।
আমি তিয়াংকির বিরুদ্ধে অ্যাটাক করেছিলাম। এখন যদি তুমি আমাকে ঘৃণা করতে চাও, ঘৃণা করতে পারো। জেকিং তখন বলে, আমি তোমাকে ঘৃণা করছি না। তবে কি হবে এসব করে? তুমি তার মানে ট্যাঙ্কিতে কিউকিন বাজানোর উদ্দেশ্যে যাওনি, গিয়েছিলে স্পাই হয়ে। আর আমাকে এখানে রেখেছো যাতে তুমি বেওকে ব্ল্যাকমেল করতে পারো। জেকিং এর কাছে পুরো ঘটনা ক্লিয়ার হয়ে যায়। আর ওই অবস্থায় লিগা জেকিংকে বলে যে বেও তোমাকে ব্যবহার করছে। তুমি আইসল্যান্ডার, এই কারণে সে তোমাকে চয়েস করেছে। সে কখনো তোমাকে ভালোবাসেনি, আর তার লিগ্যাল ওয়াইফও তোমাকে বানাবে না। যদিও জেকিং এর এসব কিছুই যায় আসে না। তবে তখন লেগ অসুস্থ হয়ে যায়। জেকিং দৌড়ে গিয়ে লেগকে ধরে, জিজ্ঞাসা করে সে কি ঠিক আছে কিনা। তখন লেগে ঠিক আছে। জেকিং তখন বলে, তুমি ভুল করছো, একটা মেয়েকে ব্যবহার করছো তোমার উদ্দেশ্য সফল করার জন্য। এটা কোনো সম্মানের না। লেগে তখন বলে, একজন মিথ্যুক পথচারীর কাছে কিসের সম্মান? তবে তোমার জন্য এখন আমার কষ্ট হচ্ছে। জেকিং তখন বলে, যদি কষ্ট হয়েই থাকে তাহলে আমাকে ছেড়ে দাও। লেগে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেতে যাচ্ছ, আমি তোমাকে এখন মুক্ত করে দিব। তখনই সেখানে একটা মেয়ে এসে দাঁড়ায়। ও ছিল লেগে ছোট বোন, ডংলিংয়ের রাজ্যের প্রিন্সেস। লেগে ওর বোনকে বলে জেকিংকে বর্ডারে ছেড়ে আসতে। সেখানে বেউ জেকিং এর জন্য অপেক্ষা করছে। জেকিং তখন লেগেকে থেকে বিদায় নিয়ে প্রিন্সেসের সাথে চলে যায়। তবে তারা যখন একটা পাহাড়ের মধ্যে দিয়ে আসছিল, হঠাৎ জেকিং এর প্রিন্সেসকে দাঁড় করায়। আর তার উপর বলে, এটা টাইম নষ্ট না করার কি আছে, তখনই করো। যেখানে আসলে বুঝতে পেরেছিল এই প্রিন্সেস তাকে বর্ডারের দিকে নিয়ে যাচ্ছে না, বরং কোথায় বন্দি করতে নিয়ে যাচ্ছে। ওই প্রিন্সেস তখন বলে, তুমি খুবই চালাক। আর এরপরে দেখা যায় ওই প্রিন্সেস জেকিংকে বন্দি করে প্রচুর টর্চার করে। জেকিং যেহেতু তার আঙ্গুল দিয়ে কেউকিন বাজায়, ওই প্রিন্সেস বলছিল, তুমি কেউকিন বাজিয়ে আমার বাইকে সিউডিউস করছো, তাই না? আমি তোমার আঙ্গুলগুলোই ভেঙে দিব। জেকিংয়ের আঙ্গুল ওরা ভেঙেই দিচ্ছিল। তখনই একজন মেয়ে এসে খবর দেয় যে যুদ্ধ তারা হেরে গিয়েছে, এবং বেও জানিয়েছে যে জেকিংকে যদি ছেড়ে দেওয়া না হয় তাহলে পুরো দংলিং ধূলিসাৎ করে দিবে। এটা শুনে প্রিন্সেস রেগে গিয়ে বলে, ওই সেখানে ওর বউয়ের লাশ পাবে। সে জেকিংকে মেরেই ফেলতে চাচ্ছিল। তবে তখন সেখানে লেগে চলে আসে। আর সে এসে তার বোনকে ঝাড়ি মেরে বলে, তোমাকে ভরসা করে আমি পাঠিয়েছিলাম জেকিংকে পৌঁছে দিতে, তুমি তার এই প্রতিদান দিয়েছো। প্রিন্সেস তখন বললে, আমি তো ভেবেছিলাম তুমি শহরে ফিরে গিয়েছো। তুমি তোমার কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। আমি জেকিংকে মেরে ওর বডি বেওকে উপহার দেব। লিকে তখন বলে সে জেকিংকে মারতে দিবে না। এটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তো একটা তর্ক হয়ে যায়। তবে লেগে তো তার কথায় অমন। সে তার বোনকে জোর করে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর জেকিংকে দ্রুত মুক্ত করে জেকিংকে লেগের ওপর অনেক দ্রুত রাগ দেখাচ্ছিল। লেগে তখন বলে সে খুবই দুঃখিত, তার উচিত হয়নি তার বোনের সাথে জেকিংকে পাঠানো। জোর করে সে জেকিংকে হাতে ওষুধ লাগিয়ে দেয়। তবে ওষুধ লাগানোর সাথে সাথে জেকিং এর যন্ত্রণা কমে যায়। জেকিং তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি ওষুধ লাগালে? লেগে তখন বলে, এটা সে নিজে আবিষ্কার করেছে। যেহেতু সে সবসময় অসুস্থ আর দুর্বল, তাই সে ওষুধ নিয়ে পড়াশোনা করে। আর এই ওষুধটা ক্ষত সারানোর জন্য সে নিজে তৈরি করেছে। জেকিং এবার একটু শান্ত হয়। লেগে বলে সে এবার নিজে জেকিংকে পৌঁছে দিতে যাবে। সাথে সে জেকিং একটা বই এবং একটা ওষুধের কৌটা উপহার দেয়। এই বইতে লিউশান নামে সেই মিউজিকের সমস্ত ধাপ দেওয়া আছে। লেগে জেকিংকে বলে, মাস্টার চাই তোমাকে আমি লিউশানের 10 ধাপ পর্যন্ত প্র্যাকটিস করি, কিন্তু আমার সেটা সুযোগ হয়নি। আমি চাইবো তুমি সেই 10 ধাপ পর্যন্ত প্র্যাকটিস করো। সব কিছু বইয়ে দেওয়া আছে, তুমি আমাকে কখনো সব শিখবে। চিকেন তখন লেগেকে ধন্যবাদ জানায়। এরপর আর কি করার, লেগে জিকিংকে নিয়ে বর্ডারের দিকে আসতে থাকে। জিকিন লিগেকে বলে, তুমি খুব ভালো করে জানো আমার সাথে গেলে তোমার বিপদ হতে পারে, তারপরও তুমি কেন আসছো? লেগে তখন বলে, তুমি আমার স্টুডেন্ট, তোমার নিরাপত্তা দায়িত্ব আমার। কথা বলতে বলতে তারা গেটের কাছে চলে আসে। চিকিন তখন লেগেকে বলে, তুমি এখান থেকে ফিরে যাও। লেগে বলে, তাহলে তো তোমার ওপর দোষ পড়বে। জিকিন বলে, তুমি আমার টিচার, এখন তুমি যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তোমার জীবন বাঁচানো আমার কর্তব্য। লেগে তখন মুচকে এসে সেখান থেকে চলে যায়। ওপর থেকে গার্ডরা বলছিল তাকে কি তাড়া করবো। বেও তখন বলে, না, সে দেখো না ইঁদুরের মতো পালাচ্ছে। বেও তখন জেকিংকে দেখে খুশি হয়ে গিয়েছিল। সে দ্রুত গেটের নিচে নেমে আসে। তবে নেমে আসতে জেকিং বলে, আপনি লেগেকে তাড়া করবেন না, তাকে ছেড়ে দিন। বেও এটা শোনার একদমই প্রস্তুত ছিল না। সে তো তখন জেকিংকে বলে, তুমি ড্রংলিং রাজ্যে এত ভালো আছো জানলে আমি তোমাকে বাঁচাতে আসতাম না। এটা বলে বেও রেগে সেখান থেকে চলে যায়। লিগু তখন জেকিংকে নিয়ে সেখান থেকে চলে আসে। আর এরপর তাঁবুতে ফিরে এসে বেউ তো প্রচণ্ড রাগে ফুঁসছিল। জেকিং ডিরেক্ট তাঁবুকে ঢুকে এবং বেউকে বলে, আপনি আমাকে একটা প্রশ্ন করতে চাই। আমি অ্যাসিলিন্ডার বলে কি আপনি আমাকে চয়েস করেছেন, যাতে আমার আইডেন্টি ব্যবহার করতে পারেন?
লেগে আমাকে বলেছে, আপনি আমাকে ব্যবহার করছেন। আর আমি ব্যবহৃত হতে পছন্দ করি না। আমাকে সত্যি, সত্যি বলুন। এখন বেও সবকিছু স্বীকার করে নেয়। সে জানতো জেকিং আইসল্যান্ডার। আর এই কারণেই তাকে চয়েস করেছে এবং এই ইনভেস্টিগেশন করছিল। আইসল্যান্ডাররা কি ঘটেছে এবং আইসল্যান্ডার সবাই কোথায়? আর জেকিং আইসল্যান্ডার এটার নামচির রাজা জানতে পারলে জেকিংকে তুলে নিয়ে যাবে। তাই সে জেকিংকে নিজের বাসায় রেখেছিল জেকিংয়ের সেফটির জন্য। জেকিং তখন উপহাসের হাসি দিয়ে বলে, এমনটাই আশা করেছিলাম। আর এরপর সে বেউকে বলে, ঠিক আছে, আপনি যেটাই চান সেটাই হবে। এখান থেকে আমি আপনার সাহায্য করব। আপনি যেভাবে বলবেন সেভাবে কাজ করব। আর ভয় নেই, আমি লয়াল থাকবো। আর এরপর বেউকে দেওয়া ছুরিটা বেউকে ফেরত দিয়ে বলে, এটা রাখার যোগ্য আমি না। আপনার মায়ের উপহার আপনি নিজের কাছেই রাখুন। বেউয়ের সবকিছু শুনে অনেকটা খারাপ লাগে। তবে সে কোনো কথাই বলতে পারে না। রাতের বেলা জেকিং নিজের ঘরে পায়চারি করছিল আর চিন্তা করছিল সে যদি আইসল্যান্ডার হয় তাহলে তার মতো বাকি আইসল্যান্ডারগুলো কোথায়। তখনই হং তার কাছে কিছু উপহার নিয়ে আসে। জেকিং তাকে বলে এসব উপহার তার প্রয়োজন নেই। হং জেকিংকে বলে, আপনি প্রিন্সেস উপর রাগ করবেন না। আপনাকে তখন পাওয়া যাচ্ছিল না, প্রিন্স তো না খাওয়া বাদ দিয়ে দিয়েছিল। সে আপনার জন্য জিলিং এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সে আপনাকে সত্যি খুব ভালোবাসে। জেকিং তখন ঝাড়ি মেরে বলে, তুমি এখান থেকে যাও। হং তখন সেখান থেকে চলে যায়। জেকিং তখন মনে মনে ভাবতে থাকে, আমি কি প্রিন্সকে একটু বেশি কথা বলে ফেলেছি? সে তো অনেকবার আমার জীবন বাঁচিয়েছে। আর এটা ভেবে ও চলে যায় বেইয়ের ঘরে। বেই ও জেকিংকে দেখে জিজ্ঞাসা করে, তোমার কি কিছু প্রয়োজন? জেকিং তখন এগিয়ে এসে বলে, আমি আপনার কাছে মাপ চাইতে এসেছি। আমার আপনার এত কঠোরভাবে কথা বলা উচিত হয়নি। আর তারপর টেবিলের ওপর থেকে সুইটার নিয়ে বলে, আপনি যেহেতু এটা ভালোবেসে আমাকে এটা দিয়েছেন, আমি এটা আমার কাছে রেখে দিচ্ছি। প্রতিপিস রাগ তো এক মুহূর্তেই গলে যায়। সে জিকিং এর কাছে এসে বলে, ওর হাত ধরে বলে, তুমি কি এই হাতটা অনেক ব্যথা পেয়েছো? লেগে কি তোমার উপর অত্যাচার করেছে? দেখুন তখন বলে, প্রিন্সেস অত্যাচার করেছে আর লেগে তাকে বাঁচিয়েছে। আর এখানে দুজনের আবার ভাব হয়ে যায়। বেইউ এখানে জেকিংকে একটি আংটি পরিয়ে দেয়। তারপর বলে, এই আংটিটা দেখা মানে আমাকে দেখা। জেকিং তো অবাক হয়ে যায়, কেননা এই আংটির মাধ্যমে জেকিং বেইউ এই সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারত। মোট কথা, বেইউ সেনাবাহিনীর কন্ট্রোল করার অংশীদার বানিয়ে নিল। জেকিং তখন বেইউকে ধন্যবাদ জানায় এবং বলে সে এটার মর্যাদা রাখবে। আর তারপর সেখান থেকে ফিরে যায়। সকালে জেকিং আর বেইউ আসে ফেয়ানের সাথে দেখা করতে। ফেয়ানের ভাইকে যেহেতু বেইউ বন্দি করে রেখেছিল এবং ফেউ যেহেতু শান্তি চুক্তি করতে, এবং বেইউ নিজে না গিয়ে জেকিংকে পাঠায় দেখা করার জন্য। ফেয়ান তো জানতো বেইউ আসবে। সে যখন বুঝতে পারে কেউ আসছে সে খুবই স্টাইল করে পেছন তাকায়, কিন্তু তাকে হতাশ করে দেখতে পায় জেকিং এসেছে। ফিয়ান তখন রেগে গিয়ে বলে, তুমি কেন এসেছো? এখানে তো বেউকে আসার কথা ছিল। জিকিন তখন বলে, তুমি শান্তি চুক্তি করতে এসেছো এবং তিয়াংকি থেকে একজন প্রতিনিধি তোমার সাথে দেখা করতে আসার কথা। আর আমি এসেছি তিয়াংকি প্রতিনিধি হিসেবে। পেয়ান তখন উপহাস করে বলে, তুমি একটা মেয়ে মানুষ, তোমার সাথে আমি কি শান্তি চুক্তি করবো? জিকিন তখন বলে, তুমি তাহলে ছেলে নাকি? তুমি এত মেয়ে। পেয়ান তো জিকিংয়ের কথায় খুবই রাগ হচ্ছিল। সে তো জেকিংকে বলে, তুমি একটা কঙ্কবাইনের মেয়ে। ওই প্যারেন্টসের এমন আক্কেল কিভাবে হলো? সে একজনের কঙ্কবাইনের মেয়েকে এখানে পাঠালো। আমি একজন কঙ্কবাইনের মেয়ের সাথে শান্তি চুক্তি করতে রাজি না। জেকিং তখন বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে এরপর যা হবে সেটা দেখ তোমার থাকবে। পেন না পারছিল জেকিংকে সহ্য করতে, না পারছিল কিছু বলতে। জেকিং ফুটপ্রিন্টসের দেওয়া আংটিটা দেখিয়ে বলে, এই আংটিটা দেখা মানে ফুটপ্রিন্টসকে দেখা। আসলে সবাই জানতো এই আংটিটার একরকম ফুটপ্রিন্টসের সিল, মানে এই আংটির মাধ্যমে ফুটপ্রিন্টসে হয়ে আদেশ করা যাবে। পেন তখন বাধ্য হয়ে জেকিং এর সাথে কথা বলতে রাজি হয়। পেন নিজের কিছু দাবি তুলে ধরে। জেকিন তখন ফেনের দাবিকে পাত্তাই দেয় না। সে নিজেই ৩টি শর্ত দেয়। তার প্রথম শর্ত হচ্ছে তারা কখনোই ট্যাঙ্কিতে প্রবেশ করতে পারবে না। তাদের অন্য কিছু জেলার কথা বলে সেদিকে গিয়ে ব্যবসা করতে হবে। দ্বিতীয়ত শর্ত হচ্ছে ফেয়ানের বাবাকে জনসমক্ষে মাপ চাইতে হবে। এবং তৃতীয় শর্ত, যুদ্ধে ক্ষতিপূরণ হিসেবে হিবিশাদা ঘোড়া দিতে হবে। ফেয়ান তো জুকিং এর কথা শুনে তো তেলে বেগুনে জ্বলে ওঠে। সে জিকিং একে বলে, তোমার এমন ধরনের ডিমান্ড করার সাহস কোথা থেকে এলো? জিকিং তখন বলে, তোমার যদি চুক্তি করার যোগ্যতা না থাকে তাহলে তুমি চুক্তি করতে এসেছো কেন? সে উঠে চলে যাচ্ছিল। ফিয়ান চিৎকার করে বলে, তুমি যদি এই দরজার বাইরে যাও তাহলে কিন্তু তুলনা কালাম ঘটবে। আর তার জন্য তুমি দায়ী থাকবে। তবে যে মডার্ন যুগের মেয়ে, সে জানে কিভাবে নিউ মার্কেটে শপিং করতে হবে।
দাম বলে দোকান থেকে বের হয়ে যেতে গেলে দোকানদার ঠিকই তাকে ডেকে পেছন থেকে ডাক দিবে। আর হয়ও ঠিক তেমনটাই। পেন পিছন থেকে ডাক দিয়ে বলে, "আমি রাজি।" যেদিন তখন আবারও ঘুরে ভিতরে চলে আসে। পেন সেখানে সমস্ত শর্ত লিপিবদ্ধ করে সাথে একটা সাইন এবং সিলমোহর দিয়ে দেয়। মানে চুক্তি কমপ্লিট। যে কি গর্বের সাথে সেখান থেকে বের হয়ে যাচ্ছিল। পেন তখন ডেকে বলে, "তোমার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে মেয়েকে ফুটপ্রিন্টস কখনোই ভালোবাসতে পারে না। এটা মানতেই হবে সে তুমি বুদ্ধিমতী। আর এই কারণেই ফুটপ্রিন্টস তোমাকে ইউজ করছে।" চিকেন তখন হেসে দিয়ে বলে, "তাহলে তুমি তো ইউজলেস। ফুটপ্রিন্টস তোমাকে ইউজ করতেও চায় না।" এটা শুনে ফেয়ানকে সরিয়ে নিয়ে তেড়ে আসে চিকেনকে মারতে। চিকেন শান্তভাবেই বলে, "আরও একবার ভেবে নাও। আমাকে যদি তুমি এখানে কিছু করো, ফুটপ্রিন্টস তোমাকে কখনোই চিলিংরাজে ফিরে যেতে দেবে না। তোমার সারা জীবন এখানেই কারাগারে পচে মরতে হবে।" পেয়ান এবার থেমে যায়। তারপর জিকিনকে বলে, "আমি তোমাকে আরেকটা প্রশ্ন করতে চাই। বাইরে তুমি আরেকটা ছেলের সাথে রাত কেটেছো, এরপরেও কি ফুটপ্রিন্টস তোমাকে টাচ করে?" জিকিন তখন উপহাসের সুরে বলে, "ফুটপ্রিন্টস আমাকে টাচ করুক বা না করুক, তাতে আমার কিছুই যায় আসে না।" আর তারপর সেখান থেকে বের হয়ে আসে। ফুটপ্রিন্টস ওই চুক্তিপত্র দেখে অনেক খুশি হয়। সে জিকিনকে বলে, "আমি এমনটাই আশা করেছিলাম। তুমি আমার মান রেখেছ।" তবে তখনই সেখানে একটা গাড়ি এসে এবং গাড়ির ভিতরে থেকে ন্যাকা একটা মেয়ে দৌড়াতে এসে ফুটপ্রিন্সের হাত ধরে। সে ফুটপ্রিন্সের হাতে একটু ঢলাঢলি করছিল, কেননা প্রত্যেকটা ছেলের জীবনে এমন একটা মেয়ে থাকে, হয় কাজিন না হয় বেস্ট ফ্রেন্ড। ফুটপ্রিন্স তখন জেকিংয়ের সাথে মেয়েটির পরিচয় করিয়ে দেয়। এই মেয়েটি তার বন্ধুর বোন এবং এর নাম জিন, আর জেকিং তার ওয়াইফ। জিন তখন এগিয়ে এসে বলে, "আচ্ছা, তুমি তাহলে সেই ভাইরাল জেকিং, যে বারে অন্য ছেলের সাথে রাত কাটিয়েছিলে? তারপরও প্রিন্স তোমাকে চয়েস করেছে?" জিন তখন হেসে দিয়ে বলে, "কেন? তোমার কি হিংসা হচ্ছে?" জিন জেকিং এর ওপর রেগে যায়। তবে জেকিং তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে হেঁটে চলে যায়। ফুটপ্রিন্টস তখন জিনকে বলে, "তুমি যখন আমার কাছে আসো তখনই কোনো না কোনো ঝামেলা পাকাও। কি দরকার ছিল জেকিং এসব বলার?" আসলে ওকে বলে জেকিংকে তাঁবুতে নিয়ে যেতে। তবে তাঁবুতে ফিরে আসার পর ফোর্থ প্রিন্স জানতে পারে সে জেকিং তাঁবুতে ফিরে আসেনি। সে অন্য কোথাও চলে গিয়েছে। ফুটপ্রিন্টস তখন রেগে জেকিংকে বলে, "তোমার জন্য এখন জেকিং অন্য কোথাও চলে গিয়েছে। তুমি নিজে তাঁবুকে যাও এবং তোমার ভাই আসলে ফিরে যাবে। এর আগে তুমি তাঁবু থেকে বের হবে না।" আর সব শুনে জিনের প্রচণ্ড রাগ হতে থাকে। আর এই সুযোগটাই ব্যবহার করে বেইচান। ও তো সবসময় শকুনের দৃষ্টিতে দিয়ে বসে থাকে কিভাবে একটা সুযোগ পাওয়া যায় কুটনামি করার। বেইচান জিনের কাছে আসে এবং বলে তারা তো একটা সমস্যায় পড়ে গিয়েছে। তারা জঙ্গলের একটা গুহার ভিতরে বড় বড় বক্স খুঁজে পেয়েছে। তবে বেইউ তাঁবুতে নেই। সে জিকিংকে খুঁজতে বের হয়ে গিয়েছে। এখন ওই বক্সে কী আছে, কিভাবে তারা এটা বের করবে? আসলে বেইচান তো জানতো জিন একটু বাচ্চা স্বভাবের। তাই সে জিনের মধ্যে হিংসা এবং কৌতূহল দুটোরই সৃষ্টি করতে চাচ্ছিল। আর হয়ও এমনটা। জিন বেইচুনকে বলে, "চলো ওই বক্সে কী আছে? হয়তো ওটার মধ্যে অনেক সোনাদানা থাকতে পারে। আমি অনেক কৌতূহলী অনুভব করছি।" বেইচেন তখন বলে, "তোমার তো তাঁবুর বাইরে যাওয়া নিষেধ।" জিন বলে, "আরে বাদ দাও। বেইউ এসে কিছু বলে আমি সেটা দেখে নিব।" বেইচেন তো এটাই চাচ্ছিল। সে তখন জিনকে নিয়ে তাঁবু থেকে বের হয়ে। তবে জিনের তাঁবুর সামনে একটা গাছের ওপর দাঁড়িয়ে ছিল জুকিং। সে দেখছিল বেইচান জিনকে নিয়ে কোথাও যাচ্ছে। পাশেই দাঁড়িয়ে ছিল হং। জেকিং হংকে জিজ্ঞাসা করে, "এই মেয়ে আসলে কে?" হং তখন জানায় সে প্রিন্সের বেস্ট ফ্রেন্ডের মিস্টার সিটুর ছোট বোন। তারা তিনজন এক স্কুলে পড়াশোনা করেছে এবং একসাথে বড় হয়েছে। প্রিন্স তাকে নিজের ছোট বোনের মতো ভালোবাসে। তবে জেন তবে জেন বুঝতে পারে জেন একটা শয়তান। সে যেহেতু জিনকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে, তাই জেকিংও তাকে ফলো করতে থাকে। তবে জঙ্গলে বেশ কিছু গভীরে যাওয়ার পর হঠাৎ করে কিছু সৈন্য জিনের ওপর আক্রমণ করে দেয়। জিন বলে, "আমাকে কেন মারতে চায়?" ও সৈন্যরা বলে, "ফোর্থ প্রিন্স আশেপাশে অন্য কোনো মেয়ে আসলে তাদেরকে মেরে ফেলার আমাদের ওপর হুকুম রয়েছে।" মানে এই দায়টা জেকিং এর ওপর চাপাতে চাচ্ছিল। জেকিং দূর থেকে সবাইকে দেখছিল। সে চিন্তা করে বেইচান কত বড় শয়তান। জিনকে মেরে সে দায় আমার উপর চাপাতে চাচ্ছে। তবে জিন সেখান থেকে পালাতে থাকে। একজন সৈন্য তার পিছু করতে থাকে। কিছু দূরে এসে ওই সৈন্য জিনকে ধরে ফেলে। তবে শেষে যখন জিনকে মারতে যায়, জিন এসে জিনকে বাঁচিয়ে দেয়। বেইচান তখন দৌড়ে জিনের কাছে চলে আসে। ন্যাকামি করে বলতে থাকে, "তোমার কিছু হয়নি তো?" জিন তখন জেকিংকে বলে, "তুমি প্রথমে আমাকে মারার জন্য লোক পাঠিয়েছো, আর এখন ঢং করে আমাকে বাঁচাচ্ছ?" এগিয়ে এসে বলে, "আপনি প্রিন্সকে ভুল বুঝছেন।
সে তো আপনাকে বাঁচালো, সে এখন আপনাকে মারতে চাইবে। জিন তখন হংকে একটা থাপ্পড় মেরে বলে, তুমি মেয়েদের মতো থাকো। এবার জিন নিজেকে একটা থাপ্পড় মেরে দিয়েই বলে, সে আমার লোক, আর আমার লোকের গায়ে কেউ হাত তুলবে, এটা আমি কখনোই সহ্য করব না। যখন সেখান থেকে চলে যায়, আর জিন সেখানে দাঁড়িয়ে রাগে চিৎকার করতে থাকে। রাতের বেলা জেকিন যখন তার ঘরে ফিরে কিউকিন বাজাচ্ছিল, তখন ফুটপ্রিন্টস তার কাছে আসে। এসে জিনের ব্যবহারের জন্য ক্ষমা চায়। সাথে এটাও বলে, জিন এবার বুঝতে পেরেছে তুমি তাকে বাঁচিয়েছো, কিন্তু প্রথমে সে তোমাকে ভুল বুঝেছিল। আসলে যে কিন্তু বাচ্চা স্বভাবের তো, তাই হুটহাট কথা বলে ফেলে। এমনিতে কিন্তু ও খুব ভালো। কিন্তু তখন বলে, সমস্যা নেই, আমি ওকে মাফ করে দিয়েছি। ফোর্থ প্রিন্স তখন বলে, আমি ভাবতে পারিনি তুমি আমার জন্য এতটা কেয়ার করো। আমার পাশে কেউ থাকলে তোমার এতটা খারাপ লাগে। যে কিন্তু তখন বলে, আর তার একদমই খারাপ লাগে না। ফোর্থ প্রিন্স মজা করে বলে, তাহলে কি আমি জিনকে নিজের কনকুবাইন বানিয়ে নেব? যেখানে তখন বলে, আপনি যদি চান অবশ্যই নিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। এটা শুনে ফোর্থ প্রিন্সের মেজাজ খারাপ হয়ে যায়, আর সে জিনের ঘর থেকে বের হয়ে যায়। যে কিন্তু তখন মনে মনে চিন্তা করতে থাকে, এটা আমার স্বপ্ন, আমি জেগে গেলেই এখানকার সবকিছু উধাও হয়ে যাবে, তাই আমি এখানকার মানুষের প্রায়োরিটি দিতে পারি না। যে এরও ফোর্থ প্রিন্সে আস্তে আস্তে ভালো লাগছিল, তবে এই বিষয়টা সে পাত্তা দিতে চাচ্ছিল না। তখনই জিকিন কিউকিন বাজানোর শব্দ শুনতে পায়, আর ও বুঝতে পারে লেগে আশেপাশে কোথাও আছে। দেখা যায় লেগে জঙ্গলের মধ্যে একটি পাথরের উপর বসে কিউকিন বাজাচ্ছে। সেখানে জিকিং চলে আসে। এসে জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করছেন? লিগে তখন বলে, আমি তোমাকে নতুন একটা সুর শেখাতে এসেছি, আর দেখতে এসেছি তুমি কেমন প্র্যাকটিস করছো। এবার জিকিং সেখানে বসে লিগের সাথে প্র্যাকটিস করতে শুরু করে। তবে সেখানে ফুটপ্রিন্ট চলে আসে, এসে লিগেকে বলে, তোমার সাহস তো কম না, তোমাকে সেদিন আমি বর্ডারে ছেড়ে দিয়েছিলাম বলে তুমি কি আবার এখানে আসার সাহস করেছো? লিগে তখন বলে, আমি একজন মরণাপন্ন ব্যক্তি, আমার জীবনে আমার কাছেরই দাম নাই, তুমি চাইলে এটা নিয়ে নিতে পারো। ফুটপ্রিন্ট তখন বলে, আমি আগের দিনই তোমাকে ছেড়ে দিয়েছি, আর আমি আমার কথা সবসময় রাখি, মানে তোমাকে ছেড়ে দিয়েছি, তোমাকে আমি আর মারবো না। তবে সে জেকিংকে নিজের কাছে ডাকে। জেকিং তার কাছে গিয়ে বলে, কি হয়েছে? ফোর্থ প্রিন্স তখন নিজের রাগটা কন্ট্রোল করে জেকিংকে বলে, এত রাতে একজন মেয়ে আর একজন ছেলে এভাবে একা একা বসে কথা বলছো, আর তুমি এসে ওকে জিজ্ঞাসা করছো কি হয়েছে? জেকিন তখন বলে, লেগে তো তার মাস্টার সেখানে কিউকিন শিখছে। ফোর্থ প্রিন্স কোনো কথা না বলে জেকিংকে নিয়ে সেখান থেকে চলে এসে পরদিন সকালে দেখা যায় জেকিং ফোর্থ প্রিন্সের ওপর অনেক রেগে আছে। সে লেগের কাছ থেকে জেকিংকে নিয়ে এসেছিল বলে। তার কি নিজের কোনো স্বাধীনতা নেই? মডার্ন মেয়েদের তো একটাই সমস্যা, গাছে বসে বসে টেন আর হং জেকিংকে ডাকছিল, কেননা গতদিন জেকিং যে শান্তি চুক্তি করেছে সেটা রাজার জন্য আজ একটা আনন্দ অনুষ্ঠান করা হয়েছে। তবে জেকিং বলে সে সেখানে যাবে না। জেকিং বসে বসে নিজে কিউকিন প্র্যাকটিস করতে থাকে। অন্যদিকে অনুষ্ঠানের জায়গায় সবাই একত্রিত হয়েছিল, আর ফোর্থ প্রিন্সের প্রচণ্ড মেজাজ খারাপ ছিল গত রাতের ঘটনা নিয়ে। সে মানতেই পারছিল না না যে একা একা জঙ্গলে গেছিল যে ইলিগের সাথে কথা বলতে, আর এই দুঃখে সে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে। অন্যদিকে তাঁবুর মধ্যে জিনও অনেক ড্রিঙ্ক করছিল। বেই ওই যে জেকিংকে এত ভালোবাসে, এটা সে মেনেই নিতে পারছিল না। ড্রিঙ্ক করতে করতে জিন মাতাল হয়ে যায়। তখন সে চিন্তা করে সে বেউয়ের কাছে যাবে, আর সে সেখানে বেউয়ের তাঁবুর সামনে আসে। গার্ড জানায় বেউ ঘুমাচ্ছে। জিন তখন বলে বেউ তাকে ডেকে পাঠিয়েছে, তাই গার্ড জিকিংকে ভিতরে ঢুকতে দেয়। তবে বেউ তো ঘুমিয়েছিল। এখান থেকে সিন কাট হয়। জিকিংকে হং বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসে বেউয়ের সাথে দেখা করতে। জিকিংয়ে বুঝতে পারে তার এত রাগ করাটা থাকাটা ঠিক না। বেউ অনেক নেশা করে অজ্ঞান হয়ে গিয়েছিল প্রায়। জিকিং তাঁবুতে আসে বেউকে দেখার জন্য। তবে এখানে দেখতে পায় বেউ আর জিন একই বিছানায় শুয়ে আছে, যেটা দেখে কোনো মেয়ে সহ্য করতে পারে না। যে কিন্তু একদমই থমকে যায়। তখন জিনের ঘুম ভেঙে গেলে সে সেখানেই উঠে বসে, আর জিনের সাথে সাথে বেয়েও ঘুম ভেঙে যায়। সে তখন জিনকে দেখে বলে, তুমি এখানে কি করছো? হোয়াইট প্রিন্স তখন জিকিংয়ের সাথে সাথে লিগের কথা বলার বিষয়টা মনে পড়ে যায়। আর সে জিকিংয়ের সাথে সাথে কথা না বলে জিনকে জিজ্ঞাসা করে, তুমি তো চাদর ছাড়া শুয়েছিলে, তোমাকে ঠান্ডা লাগছে? জিন তো বলে, না আমার ঠান্ডা লাগছে না, তবে তোমার ঠান্ডা লাগলে আমি তোমাকে চা এনে দিচ্ছি। এটা বলে জিন ওঠে। হোয়াইট প্রিন্স জিকিংকে কিছু বলতে চাচ্ছিল, জিকিন তখন বলে, তুমি প্রিন্স, যা খুশি করতে পারো, কোনো এক্সপ্লেনেশনের প্রয়োজন নেই। জিকিং ফোর্থ প্রিন্সকে এসে বলে, আমি দুঃখিত, আমি জানতাম না তুমি জেমিনের সাথে আছো, তাহলে তোমাকে ডিস্টার্ব করতাম না। বেবি তখন বলে, তুমি কি বলতে চাচ্ছ?
জিকিং বলে, কিছু না, এটা বলেছি চলে যেতে যাচ্ছিল। ফুট ফুটপ্রিন্টস জিকিংকে ডাক দেয় এবং জিকিংকে বলে, তুমি আগে এখান থেকে যাও। জুন তখন দ্রুত সেখান থেকে চলে যায়। পেউ তখন উঠে এসে জিকিংকে বলে, তুমি ফেয়ানের সাথে অনেক ভালো একটা ডিল করেছো, এই কারণে আমি তোমাকে একটা টাইটেল দিতে চাই। জিকিং তখন বলে, কোনো প্রয়োজন নেই। সে রেগে সেখান থেকে বের হয়ে আসে। তবে বেউ জিকিং এর পিছু পিছু বের হয়ে আসে না। সে আবার নিরিবিলি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। হয়তো নেশা করার কারণে তার মাথা ঠিক ছিল না। এদিকে বেইচ্যান করেছিল আরেক ঝামেলা। সে তার পেলে থেকে গাছে জিজ্ঞেস করছিল জুলিয়ান অফিসে চিঠি পাঠানো হয়েছে কিনা। গা তখন বলে, সবকিছু আপনি যেমন বলেছিলেন তেমনই করা হয়েছে। এদিকে জেকিং ঘরে এসে কাপড় চোপড় গুছিয়ে নিয়ে বের হয়ে পড়ে। হং জেকিংকে প্রচুর রিকোয়েস্ট করে এত রাতে বের না হওয়ার জন্য, কিন্তু জেকিং চেনকে নিয়ে বের হয়ে পড়ে। হং বেচারি জেকিংকে আটকাতে না পেরে বেইউকে ডাকতে যাচ্ছিল, কিন্তু বেইচেন হংকে যেতে দেয় না। হং এর সামনে একজন গার্ড দাঁড় করিয়ে দেয়, বলে, দেখো ও যেন ভিতরে যেতে না পারে, বেইউ অসুস্থ, ও ঘুমাচ্ছে। হং তখন সারা রাত বেইয়ের তাঁবুর সামনে বসে থাকে। মেয়েটার জন্য আমার এখানে সত্যি অনেক খারাপ লেগেছে। সকালবেলা বেউ যখন ঘুম ভেঙে তাঁবু থেকে বের হয়, সে হংকে দেখে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? হং তখন বলে, ফোর্থ প্রিন্সেস গত রাতে ঘোড়ার গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছে, আপনি দ্রুত তাকে ফিরিয়ে আনুন। বেই তখন উদাস ভঙ্গিতে বলে, যে চলে যেতে হয় তাকে চলে যেতে দাও। মানে সিরিয়াসলি? বেউ নিজে তাঁবুর মধ্যে চলে যায় এবং সেখানে বোকার মতো দাঁড়িয়ে থাকে। তবে ভিতরে গিয়েই বেউয়ের জেকিং এর সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যায়। আর সেগুলো মনে পড়তেই বেউ সিদ্ধান্ত নেয় সে জেকিংকে খুঁজতে যাবে। বের হয়ে পড়ে ঘোড়া নিয়ে। কিন্তু তখন এই ট্রেন দৌড়াতে দৌড়াতে তাঁবুতে ফিরে আসে এবং বেউকে জানায় জঙ্গলের মধ্যে থেকে রেজুলেশন অফিসের লোকজন জেকিংকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। বেউ বুঝতে পারে কিছু একটা ঝামেলা তো হয়েছে, আর সে দ্রুত চলে যায় জেকিংকে উদ্দেশ্যে। এদিকে জেকিংকে জুডিশিয়াল অফিসে নিয়ে আসা হয়েছে। চেইনের মার্ডার কেসটি আবার ওপেন করা হয়েছে। সেখানে রীতিমতো জেকিংয়ের ফ্যামিলি এবং বেইচেন উপস্থিত ছিল। রাজা জেকিংকে জানায় যে চেনের মার্ডার কেসে নতুন একটি মোড় এসেছে, তা জেকিংকে এখানে আনা হয়েছে। জেকিং এখন বলে, গত শুনানিতে আমি প্রমাণ করেছি যে আমি চেনকে মারিনি। তখন নতুন দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী জেকিংকে জানায় তারা ইনভেস্টিগেশন করে দেখেছে যে দুজন সৈন্য সেনকে মেরেছে তাদের ঘরে অনেক টাকা ছিল, আর ওই সে টাকায় জেকিংদের ফ্যামিলির মানে হান ফ্যামিলির সিলমোহর ছিল। তার মানে ওই ফ্যামিলির কেউ তাদেরকে ঘুষ দিয়েছিল চেনকে মারার জন্য, আর সেটা জেকিংয়ে দিয়েছিল। তবে এবার জেকিং খুবই হতাশ হয়ে পড়েছিল। ও কোনো কথাই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। আইনমন্ত্রী ওই বাড়ির একজন মেয়েটকে হাজির করে, যে মেয়েটি এসে জানায় যে সে রাতে চেন জেকিংয়ের সাথে ছিলই না। সে যখন সকালবেলা রুম পরিষ্কার করতে গিয়েছিল তখন সে চেনকে অন্য রুমে খুঁজে পেয়েছিল। রাজা তখন বলে, তার মানে তুমি কি বলতে চাচ্ছ সেদিন চেন আর জেকিং একসাথে থাকেনি? এটা কি কোনো ভুল বোঝাবুঝি হয়েছে? এবার হানসি এগিয়ে আসে, এসে বলে, না না, এটা কোনো ভুল বোঝাবুঝি হয়নি। তবে চেইনের সাথে জেকিং ছিল না, জেকিং অন্য একজনের সাথে ছিল। ওই মেয়েটা তখন বলে যে সে রাতের বেলায় দেখেছিল কালো পোশাকধারী কেউ একজন চেনিসকে ওদের রুমে পাঠিয়ে জেকিংয়ের সাথে সে ছিল। এখন এই কালো পোশাকধারীকে সেটা সে জানে না। তার মানে জেকিং অন্য কোনো ছেলের সাথে ছিল, তবে সেটা চেন না। জেকিং মনে মনে ভাবছিল, এই মেয়েটা কি নিজের বোনকে ফাঁসাতে ফাঁসাতে টায়ার্ডও হয় না। তবে ও কোনো কথাই বলছিল না। তারা তখন জেকিংকে বলে, তোমার সাথে কালো পোশাকধারী ওই লোকটা কে ছিল? তুমি কি সেটা বলবে, নাকি আমরা ধরে নেব তুমি চেনের মার্ডার কেসে জড়িত? জেকিং এবার মনে করে তার সাথে হয়তো বেইচেন ছিল। সে তখন চিন্তা করে, এখন যদি সে বেইচেনের নাম বলে তাহলে তো তার বেই অনেক ছোট হয়ে যাবে, নাকি নিজের চেনকে মেরেছে এটা স্বীকার করে নেবে। এদিকে বেইচেন মনে মনে ভাবছিল, তোমার আর কোনো উপায় নেই, হয়তো আমাকে চিহ্নিত করতে হবে যে আমি তোমার সাথে ছিলাম, না হলে খুনের দায় নিজের কাঁধে নিতে হবে। আর তুমি যদি আমাকে চিহ্নিত করো তাহলে আমি দেখবো বেই ও মানুষের কাছে কিভাবে মুখ দেখায়। তার বউ আর ভাই একই সাথে রাত কাটিয়েছে, এটা জানার পর তার সম্মান কোথায় যায়? জেকিন কেবলই বেজেনকে দিকে আঙ্গুল তুলতে যাচ্ছিল, রাজা চিৎকার করে বলে, জেকিন তুমি কি করছো? জেকিন তখন ভয় পেয়ে চেনকে হত্যা করে দায় স্বীকার করতে চাচ্ছিল। তখনই পেছন থেকে একজন বলে ওঠে, এক মিনিট। সেখানে মাস্ক পরে চলে আসে বেইউ। সাথে নিয়ে এসেছিল সে বাড়ির ম্যানেজারকে, যে গত রাত শুনানিতে পালিয়ে গিয়েছিল। ম্যানেজার সেখান থেকে সবকিছু স্বীকার করে নেয়। আনসি জিকিং এর চরিত্র নষ্ট করার জন্য বাড়ির ম্যানেজারকে টাকা দিয়েছিল, যাতে করে ওই রুমে কোনো ছেলেকে পাঠিয়ে দেওয়া যায়। পাঠানো হয়েছিল চেনকে।
তবে পরবর্তী ম্যানেজার উল্টে হানসিকে ব্ল্যাকমেল করতে শুরু করে। তখন হাসি তার পিছনে শূন্য লাগিয়ে দেয়। এই কারণে ম্যানেজার ভয়ে পালিয়ে গিয়েছিল। এবার তো প্রমাণ হয়ে যায় যে হানসি জিকিংকে ফাঁসিয়েছিল। তবে বেশি বোঝা জিকিং চিন্তা করে, এই লোক যদি আমার সাথে ছেড়ে রাতে থাকে তাহলে মানে ওই আমাকে পয়জন দিয়েছে। জিকিংয়ের মনে পড়ে গিয়েছিল পয়জন দেওয়ার সেই ঘটনা। আর সাথে সাথেই ও নিজের সুই বের করে বেয়ে বুকের ভিতরে ঢুকিয়ে দেয়। বেউ সেখানে পড়ে যায় এবং তার মুখের মাস্কটা ভেঙে যায়। সবাই তো হা হয়ে যায় বেউকে দেখে। জিকিং দ্রুত বেউয়ের কাছে পড়ে কান্না করতে শুরু করে। চিৎকার করে বলে, "এটা তুমি কিভাবে হতে পারো?" এর অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়। এদিকে বলে, "আমার এটা প্রাপ্য। এটা আমার কাছে তোমার ঋণ, যেটা আজ শোধ হলো।" সেখানে ডাক্তার জু চলে আসে, সাথে ফোর্থ প্রিন্সের সৈন্যরাও। যে কান্না করতে থাকে আর বলতে থাকে, "আমার কাছে তোমার কত ঋণ নেই।" বেও সেখানে অজ্ঞান হয়ে যায়। ডাক্তার জু দ্রুত সৈন্যদের বলে, "ওকে নিয়ে যাও।" তখন ও বেসিন থেকে বলতে থাকে, "বেও, তুমি অপরাধী। তুমি কিভাবে বিয়ের আগে চেকিং এর সাথে থাকতে পারো?" চেকিং উঠে দাঁড়ায় আর তার সই হাতে নিয়ে জোর এক চিৎকার দেয়। যে চিৎকারে বেইচান উল্টে পড়ে যায়। রানী আর জিনসি দৌড়ে এসে বেইচানকে ধরে। চেকিং প্রচণ্ড রাগ নিয়ে রাজাকে দিকে আগাতে থাকে। এবার রাজা নিজেই ভয় পেয়ে যায়। জিকিং এসে বলে, "হানসে আমাকে শুরুতেই থেকে ফাঁসিয়েছে। এখন আপনি কি শাস্তি হবে? এখন আপনিই বিচার করেন।" আইনমন্ত্রী ভয়ে কাঁপছিল আর জিকিং এর কাছে মাপ চাচ্ছিল। রাজা ভয়ে ভয়ে হানসে এবং তার বাবাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়ে দেয়। তারা তো মাপ চাচ্ছিল, তবে আর কোনো লাভ হয় না। সৈন্যরা দ্রুত হানসি আর তার বাবাকে গ্রেপ্তার করে নেয়। আর তারপর জিকিং বলে, "বেইচেনে কি হবে?" রাজা তখন বলে, "বেইচেনের ২ বছরের স্যালারি আমি কেটে নিব।" জিকিং এবার কিছুটা শান্ত হয়। এরই মধ্যে বেইয়ের সমস্ত গার্ডরা সেখানে চলে এসেছিল। জিকিং তখন তাদের আংটি ওই গার্ডদের দেখিয়ে বলে, "তোমরা তো আমার হুকুম মানবে, তাই না? এই আংটি দেখা মানে ফোর্থ প্রিন্সকে দেখা। তোমরা যে যার পোস্টে কাজ শুরু করে দাও। যেহেতু এই ফোর্থ প্রিন্স আহত, ইয়াংকিতে আরও ভালোভাবে গার্ড দাও।" এদিকে প্যালেসে ফোর্থ প্রিন্সকে নিয়ে এসে ডাক্তার জো তার চিকিৎসা করছিল। জেকিং যখন সেখানে ফিরে আসে, লেগো জেকিং এর ওপর প্রচণ্ড রেগে যায়। ডাক্তার জো জেকিং এর ওপর রেগেছিল। ডাক্তার জো বলছিল, "ফোর্থ প্রিন্স বিষের কারণে অজ্ঞান ছিল। আমি ওই প্রয়োজন আপনার মধ্যে ট্রান্সফার করেছিলাম। সাহায্য করেছিল লিগো। আপনি কেন ফোর্থ প্রিন্সকে আঘাত করলেন? আপনাকে প্রয়োজন দেওয়ার জন্য আপনি যখন বেঁচে ছিলেন, তখন ফোর্থ প্রিন্স বুঝতে পারে আপনি আইসল্যান্ডার। আর এই বিষয়টা অন্য কেউ জানতে পারলে আপনার বিপদ হতে পারে এটা জেনে। এই কারণে ফোর্থ প্রিন্স সবসময় আপনাকে তার সাথেই রেখেছে। আপনাকে প্রোটেক্ট করেছে। আর আপনি এই প্রতিদান দিয়েছেন তার।" জেকিং এর নিজের প্রতি তার অপরাধ বোধ হচ্ছিল। সে তখন চিৎকার করে লিগোকে বলে, "এগুলো আমাকে আগে কেন বলোনি?" ডাক্তার জু তখন বলে, "এগুলো যদি আপনাকে আগে বলা হতো, আপনি হয়তো সহজে এগুলো অ্যাকসেপ্ট করতেই পারতেন না। প্রিন্সকে ভুল বুঝে বসতেন।" চেকিন জিজ্ঞাসা করে, "বেউ শরীর এখন কেমন আছে?" ডাক্তার জু তখন বলে, "সে খুবই আহত হয়েছে। তাকে বাঁচানোই কঠিন হয়ে পড়বে। আপনি আগে এটা ভাবুন, যদি প্রিন্সেসের কিছু হয়ে যায়, তাহলে আপনি নিজেকে কি উত্তর দিবেন?" এটা বলে সে লিগোকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। চিকিং এবং প্রচণ্ড খারাপ লাগতে থাকে। সে বেউয়ের পাশে এসে বসে তার হাত ধরে। আর তারপর বলে, "আমি জানি তুমি অবশ্যই বেঁচে ফিরবে। তোমার মারা যাওয়া চলবে না। আর তাছাড়া আমি কেন এত রিঅ্যাক্ট করলাম? আমি নিজে তো তোমাকে ব্যবহার করছিলাম। আমি তো তোমাকে বলেছিলাম যে এটা আমার বাড়ি না। আমার বাড়ি অন্য কোথাও। আর সেখানে ফিরে যাওয়ার জন্য আমি তোমার কাছে এসেছিলাম। তোমার নিজেকে অপরাধী ভাবার কারণ নেই। তুমি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠো।" বেউ অসুস্থ শুনে জিনের ভাই সিটু সেখানে চলে এসেছিল। সে তো বেউয়ের বেস্ট ফ্রেন্ড। চেকিং যখন বেউয়ের রুম থেকে বের হয়ে আসে, সে ডক্টর জুকে জিজ্ঞাসা করে এখন কি করবে, বেউ কখন জেগে উঠবে। ডক্টর জু তখন বলে তারাও শুধুমাত্র শেষ একটা উপায় চেষ্টা করতে পারবে। সে মাস্টার লু নামে একজন কথা বলে, যে বেউয়ের মাস্টার। সে এক ধরনের ইন্টারনাল স্পেস আর্ট জানতো, যেটার মাধ্যমে বেউকে জাগিয়ে তোলা সম্ভব। তবে মাস্টার লু থাকে লিউশন নামে একটি আইল্যান্ডে। সেটা সমুদ্র পাড়ে দিয়ে যেতে হবে এবং অনেক দূরের পথ। বেশ কয়েক মাস লেগে যাবে সেখানে যেতে। টিটু জিকিংকে বলে, "তুমি চিন্তা করো না। আমরা আলোচনা করে দেখছি কে করা যায়।" জিকিং তখন বলে, "আলোচনা কিছু নেই। আপনি এখনই বেউকে নিয়ে বের হয়ে পড়েন।" তবে লেগে আর ডাক্তার ড্রু ইস্তস্ত বোধ করছিল। জিকিং তখন তাদেরকে অর্ডার দেয় বেউকে নিয়ে বের হয়ে পড়ার জন্য। আর সিতুকে অনুরোধ করে তার সাথে থেকে যেতে, যাতে করে কোনো সমস্যা হলে সে এখানে দেখতে পারে।
যে কিং লেগোকে আশ্বস্ত করে দেয় যে তোমরা ওকে নিয়ে যাও, তিয়ানকে কেউ জানতে পারবে না যে ফুটপ্রিন্টস মানে বেয়েও ট্যাঙ্কিতে নেই। সে এই বিষয়টা সবার থেকে গোপন রাখবে। আর সিতু তো তার সাথে আছেই। সেই রাতে ডাক্তার জু আর লেগু গোপনে বেউকে নিয়ে বেরিয়ে পড়ে তাদের গন্তব্য লুসাও আইল্যান্ডে। আর জেকিং প্যালেসে অপেক্ষা করতে থাকে বেইউ। এখানে ড্রামাটি এই পর্বটি শেষ করছি। তো বন্ধুরা, কেমন লাগছে ড্রামাটি? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তবে যাচ্ছি। আল্লাহ হাফিজ।